গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। পারভেজ মোশারফ চলে এসছে কাবাব মে হাড্ডি। তো অর্পণ, ওয়েলকাম। লেটস স্টার্ট টুডেস ক্লাস উইথ ফুল এনার্জি। একদম 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 ওয়েলকাম 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 সবাইকে। অনেক দিন পর স্বাগত, অনেক অনেক দিন পর, সেই অনেক বছর, অনেক সপ্তাহ, অনেক মানে শতাব্দী পেরিয়ে যেন মনে হচ্ছে আজকে ক্লাস হচ্ছে, তাই না? দেবপ্রিয়, ওয়েলকাম রিপোর্টিং স্যার। তো তোমার রিপোর্টটা আমি নিলাম। কি ওয়াং লিং, সে আবার কে? হ্যাঁ, চায়না থেকে জয়েন করেছে নাকি? হ্যাঁ, যাকে যাকে ওয়েলকাম ওয়েলকাম, যেখান থেকেই জয়েন করো সবাইকে স্বাগত আমার ক্লাসে। কেউ সে চায়না হোক, ইন্ডিয়া হোক, যেখান থেকেই হোক, পৃথিবীর যে কোনো মানচিত্র থেকেই হোক না কেন, সবাইকে ওয়েলকাম। সুহানা ওয়েলকাম, আতাউল্লাহ, তন্ময়, সাবিজিৎ, তারপর আর কে রয়েছে? গণেশ রয়েছে। গণেশ বলছে স্যার বহুদিন পর লাইভ ক্লাস করছি, মনে হয় 1 মাস পর। হ্যাঁ, মনে হচ্ছে 1 মাস পর, আমারও তাই মনে হচ্ছে। তোমাদের ব্যাচে যেন আমি 1 মাস পর ক্লাস নিতে আসছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে। আগের দিন ক্লাসটা ক্যান্সেল হয়েছে একটা সমস্যার জন্য। যাকে এনিওয়ে, সেটার জন্য আমরা এক্সট্রা ক্লাস ডেফিনেটলি নেব। তোমাদের অবশ্যই, তোমাদের উইথ ইয়োর পারমিশন, মানে তোমাদের যদি আপত্তি না থাকে, তোমাদের যেদিন সুবিধা হবে সেদিন ডেফিনেটলি আমরা এক্সট্রা ক্লাস একটা নেব। ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড, আবার চ্যাট ডিস্টার্ব করছে, ঠিক আছে? আসিল ওয়েলকাম ফ্রম বেলডাঙ্গা। এই ডাঙারই হোক, উল্টো ডাঙা হোক, বেলডাঙা হোক, আপেল ডাঙা হোক, সবার যে কোনো ডাঙা থেকেই স্বাগত। ঠিক আছে? আর প্রভাত গেলে মুরগি আর নাচতে হবে না। মুরগি দেখো গিয়ে 1 সপ্তাহ ধরে নাচতে নাচতে হাঁপিয়ে গেছে। মুরগি আর নেচে কি করবে বলো? মুরগিরও তো একটা স্ট্যামিনা রয়েছে না, একটা জোশ রয়েছে, পাওয়ার রয়েছে। তাকে স্যার অর্গানিকে বিশাল প্রবলেম হচ্ছে। যা শুরুতে এসেই প্রবলেমের কথা। কি প্রবলেম আমি জানি না, যে কি রকম প্রবলেম সেটা জানলে ভালো হতো। যাক গে, সেটা হয়তো পরে জানতে পারবো। স্যাটারডেতে নিন, হ্যাঁ ডেফিনেটলি স্যাটারডেতে নিতেই হবে। স্যাটারডে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ফাইনালি শেষ হবে। ঠিক আছে? এটা আমি বলে রাখি। এবং স্যাটারডে ক্লাসটা একটু লং হতে পারে, মানে ধরো 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে পারে। মাঝখানে আমি 10-15 মিনিটের ব্রেক দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার নয়। বাট যাই হোক, ক্লাসটা লং হবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে? তো চেষ্টা করছি স্যাটারডে নেওয়ারই। এবং তোমরা যদি সেটা জয়েন করো, মানে তোমাদের যদি অসুবিধা না থাকে, তাহলে সেই দিনই শিডিউল করবো। তো যাক গে, তো আজকে বেসিক্যালি আমরা যেটা করব, দেখো আগের দিন লাস্ট ক্লাস আমার যতদূর মনে পড়েছে, যে তোমাদের ওই SN1 SN2 রিয়াকশনে অনেক কোয়েশ্চেন্স আমরা করেছিলাম। আচ্ছা, তারপর আমরা কি করেছিলাম, কিছু মানে এমন কিছু জিনিস, যেমন ধরো ওই রিটেনশন অফ কনফিগারেশন, রেসিমাইজেশন, হ্যান ত্যান, এই জিনিসগুলো বলেছিলাম যে পরের দিকে বোঝাবো। তো সেইগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা কি করব, আজকে আমরা এলিমিনেশন রিয়াকশন করব। ঠিক আছে? এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন মানে অপনয়ন বিক্রিয়া, যেটাকে বাংলায় আমরা বলছি অপনয়ন বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে? এইটা আমরা আজকে পড়বো। ওকে, ঠিক আছে। তো এলিমিনেশন রিয়াকশন প্রচন্ড ইম্পর্টেন্ট। এলিমিনেশনেরও দুটো ভাগ আছে, E1 এলিমিনেশন আর হচ্ছে E2 এলিমিনেশন। তো দুটোই আমরা পড়বো, দুটোরই কনসেপ্ট আমরা বুঝবো, এবং তারপর আমরা কোয়েশ্চেন্সও করবো ডেফিনেটলি। ঠিক আছে? তো চলো। স্যার আমার ব্যাকলগ ছিল পি ব্লকে, আজকে ক্লিয়ার হলো। প্রিয়াংশু, ভেরি গুড। ব্যাকলগ অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছে, ভালো। যত তাড়াতাড়ি ব্যাকলগগুলো ক্লিয়ার করে ফেলতে পারবে ততই মঙ্গল। ঠিক আছে? যাক গে, চলো তাহলে এবার শুরু করা যাক। আমি একটা জিনিস আজকে ধরো নতুন স্টার্ট করব, সেটা হচ্ছে যে এলিমিনেশন রিয়াকশন। তো দেখো আজকে, যে তোমাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয়নি, দেখা হয়নি, 1 সপ্তাহ পর দেখা হচ্ছে, সেটা তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এবার ব্যাপার হচ্ছে আমরা আজকে স্টার্ট করবো একটা কোশ্চেন দিয়ে। কোশ্চেন দিয়ে শুরু করব, বাট থিওরিটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। থিওরিটা প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে মন দেবে প্রত্যেকে। এলিমিনেশন রিয়াকশন অর্গানিকের অনেকেরই প্রবলেম হতে পারে, তার কারণ 11-এর ওই গাফিলতি একটা মেজর রিজন, যে কারণে অসুবিধা হচ্ছে। বাট আমি সেটা তোমাদের আগেও অনেকবার বলেছি, যে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, তোমাদের যাতে সেই প্রবলেমগুলো না হয়। এবার তারপরেও যদি প্রবলেমগুলো হয়, যেমন +M এফেক্ট, -I এফেক্ট, এইগুলো কি খায় না মাথায় দেয়, এইগুলো দেখো এখন প্রত্যেকটা ক্লাসে তো বলা অতটা পসিবল নয়। তো সেইগুলো তোমাকে কি করতে হবে, যে আগে চ্যাপ্টারগুলো করে দেখতে হবে, মানে সেগুলো পড়ে নিতে হবে। ঠিক আছে? নাহলে তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে। যাক গে, এটা তো অনেকবার ধরেই ধরো বলেছি। এবার ব্যাপার হচ্ছে যে আগের দিনের পার্সপেক্টিভে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব, তারপর আমরা থিওরি পোর্শনে যাব। ঠিক আছে? তো সময় নষ্ট না করে, যেহেতু অনেক দিন আমরা কেমিস্ট্রি পড়িনি, তো চলো এই কোয়েশ্চেনটা সলভ করা যাক। বলছে নিচের কোন যৌগগুলির মধ্যে আলোক ঘূর্ণন দেখা যায়, মানে অপটিক্যাল রোটেশন। আলোক ঘূর্ণন মানে হচ্ছে অপটিক্যাল রোটেশন। অপটিক্যাল রোটেশন মানে বলতে চাইছে যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যাল
অপটিক্যাল রোটেশন, আলোক ঘূর্ণন মানে হচ্ছে অপটিক্যাল রোটেশন, ঠিক আছে, মানে যেটা অপটিক্যালি অ্যাক্টিভ। এবার অপটিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য কি হতে হয়, মানে কি বৈশিষ্ট্য থাকতে হয়, আমরা এইগুলো আগের দিনের ক্লাস কিন্তু ডিসকাস করেছিলাম, ঠিক আছে। কাইরাল কার্বন, খেয়াল করে দেখো আমি হিন্টও দিয়ে দিচ্ছি, কাইরাল কার্বন থাকতে হয়, ঠিক আছে, তাহলে তোমার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এদের মধ্যে বলতে হবে যে কোথায় কার্বনটা হচ্ছে কাইরাল এবং কোনটা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে, মানে অপটিক্যাল রোটেশন দেখাবে, যে যার কাছে কাইরাল কার্বন রয়েছে সেই অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে। তো ইয়োর টাইম স্টার্টস নাও, আমি 45 সেকেন্ডস দিলাম, চলো। একদম একদম কাইরাল, দেবজিৎ মানে টাইপ এমন করেছে যে মাঝখানে 5 ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো করে মন দেবে, আজকের থিওরিটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এলিমিনেশন রিয়াকশন। ए को लॉक किया जाए, শিওর এ को লক কিয়া যায়। অনেক পরে পোল এলো, মুহসিনা বলছে। সুস্মিতা ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। রেজওয়ানা বলছে 100% এ হবে, 100% এ হবে, এবং টাইম ওভার এখনো হয়নি। দেখো ভালো করে অপশনস গুলো দেখে নাও, আর টাইম নেই অপশন দেখার মতন, বাট এনিওয়ে অপশন এটা একদম সঠিক। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম, হিন্টও দিয়ে দিয়েছিলাম তোমাদের, এবং তোমরা যারা আগের ক্লাসটা করেছো তাদের পুরোপুরি ক্লিয়ার, তারা ডেফিনেটলি ঠিকঠাক উত্তর দেবে, এবং 83%, মানে ফাটাফাটি ফাটাফাটি, এরকমই তো চেয়েছিলাম, এই জোশ এই এনার্জিটাই তো চেয়েছিলাম। এক সপ্তাহ পর দেখা হচ্ছে, মানে সবাই যেন মনে হচ্ছে, আমারও নিজেরও যেন মনে হচ্ছে আমিও ঝিমিয়ে পড়েছি। তোমাদের চ্যাট দেখো আজকে যেভাবে অন্যান্য দিন প্রচুর স্পিডে তোমরা জয়েন করো, আর গোতাগুতি করতে করতে জয়েন করো, আজকে দেখছিলাম একজন 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 করে গুড ইভিনিং লিখছে। এত ধীর, মানে এত সুস্থির কেন? হ্যাঁ, তো যেন মনে হচ্ছে এনার্জি সামহাও ড্রপ হয়ে গেছে। তো যাই হোক, যে এই কোয়েশ্চেনটা করে আমার মনে হয় এনার্জি সবার লিফট হয়ে গেছে। তো মিস্টার নো বডি নো নেম, তারপর ববি রয়েছে, তারপর সৌম্যদীপ, জুবায়ের, রুমনা, মেহেদি, আসিল, সুরজিৎ আর সুহানা, ভেরি গুড। আমি জানি এরা বাদ দিয়েও অনেকে অনেকে হয়তো মানে লিস্টে নাম ওঠেনি, অনেকে রয়েছে, রোজ কথা এই কথাটাও রোজ বলি আমি যে অনেকে রয়েছে, বাট কেউ মন খারাপ করো না, 83% কারেক্ট, মানে বিশাল লেভেল, ঠিক আছে। তো চলো নেক্সট যেটা হচ্ছে, দেখো যে এখানে এরকম সিচুয়েশন যখন তোমাকে দেবে, এরকম সিচুয়েশন যখন তোমাকে দেবে, ঠিক আছে, একটা জিনিস তুমি করতে পারো, সেটা এটা ফিশার প্রজেকশনে তুমি নামটা রাখতে পারো, এই প্রদত্ত অণুর আইইউপিএসি নামটা কি হবে। প্রথম কথা হচ্ছে নামও বলতে চেয়েছে, আবার কনফিগারেশন কি, আর না এস, সেটাও তোমাকে বার করতে হবে, ঠিক আছে। এবার তুমি কিভাবে বার করবে, এটা এটা ফ্লাইং ওয়েজ প্রজেকশনে রয়েছে। আমি দেখো আগের দিন যে এরকম মাছের কাটার মতন দেখিয়েছিলাম, এরকম প্রজেকশনে কিন্তু নেই, এটাকে বলে হচ্ছে ফিশার প্রজেকশন, এটাকে বলে হচ্ছে ফিশার প্রজেকশন, ঠিক আছে, ফিশার প্রজেকশন। আর এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ, এইটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফ্লাইং ওয়েজ, ঠিক আছে। ফ্লাইং ওয়েজটা কিরকম, মানে একটা ধরো গ্রুপ, এই যে ডট 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 ডটেড লাইন যেটা রয়েছে, মানে হাইড্রোজেনটা বিলো দি প্লেনে রয়েছে, মানে বোর্ডের পেছনের দিকে রয়েছে। আর এই মিথাইল গ্রুপটা, এই যে বোল্ড লাইন যেটা তুমি দেখছো, এই যে বোল্ড লাইন যেটা তুমি দেখছো, এটার সঙ্গে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, মানে কি এই মিথাইল গ্রুপটা ধরো বোর্ড থেকে এগিয়ে রয়েছে, এই মিথাইল গ্রুপটা ধরো এই বোর্ডের সাপেক্ষে, আমি যদি এই পেনটা যেরকম দেখতে পাচ্ছ, তার মানে এই পেনটা কি বোর্ডের থেকে এগিয়ে রয়েছে, তো বোর্ডের যে প্লেন তার থেকে এগিয়ে রয়েছে, ঠিক হাইড্রোজেনটা বোর্ডের প্লেনের পেছনের দিকে রয়েছে, ঠিক আছে, মানে বোর্ডের পেছনের দিকে রয়েছে এটা। আর এই যে গ্রুপগুলো, এই যে গ্রুপগুলো এইগুলো সেম প্লেনে রয়েছে, মানে বোর্ডের সঙ্গে সেম প্লেনে রয়েছে, একই প্লেনে রয়েছে। এবার 1 নম্বর উপায় হচ্ছে ফিশার প্রজেকশনে কনভার্ট করেও নিতে পারো, ঠিক আছে, নয়তো আদার উপায় হচ্ছে যে তোমার এটা তোমার তুমি এই ধরনের ফ্লাইং ওয়েজ প্রজেকশনে যখন এবিসি
ক্লকওয়াইজ ঘুরবে মানে ফ্লাইং ওয়েজ প্রজেকশনে, তখন এটা মনে রাখবে এবিসি যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন কি হয়ে যাবে, আর। ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে আর হয়ে যাবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, এস হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে পারো। তো সেই হিসাবে কারেক্ট আইইউপিএসি নিয়মটা কি হবে, কারেক্ট আইইউপিএসি নামটা কি হবে। তো টাইম স্টার্টস নাও। ঠিক আছে, আমি যা বলার বলে দিয়েছি। একটা কোশ্চেন করে নাও। এ বাবা, এটা কিরকম আসছে, ডাউট কেন আসছে? আচ্ছা, চলো, ইয়োর টাইম স্টার্টস নাও। এটা কি হবে? শ্রুতি খুব ভালো আছে, আশা করি তুমিও খুব ভালো আছো। বি হবে, এস। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। সুরজ বলছে এ হবে, আর। তাকিউদ্দিন, তবে এলে, ওয়েলকাম, ওয়েলকাম। তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। যাকগে, তো এটার নাম কি হবে? দেখো, প্রথম কথা, আর এস কনফিগারেশনটা আমরা পরে করব, পরে নির্ণয় করব। আগে এমনি নামটা কি হবে সেটা বার করি। দেখো, এটা এই কম্পাউন্ডটাকে আমি যদি এভাবে যদি লিখি, তাহলে কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কি, এই যে হাইড্রোজেন যুক্ত রয়েছে, ক্লোরিন রয়েছে, আর এটা সিএইচ, ঠিক আছে, সিএইচ 3, সিএইচ 3, এরকম দেখতে। ঠিক আছে, তাহলে কি আছে, আমি 1 2 3 4, তাই তো? এবার তুমি বলবে স্যার কেন এখান থেকে ডান দিক থেকে নামকরণ কেন করবেন না স্যার? ডান দিক থেকেও তো তাহলে 2 আর 3 পজিশনে সাবস্টিটিউট পাচ্ছি। হ্যাঁ, বাঁ দিক থেকেও আমি 1 2 3 4 করেছি, বাঁ দিক থেকেও আমি 2 আর 3 পজিশনে সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। বাঁ দিক থেকে করলেও 2 আর 3 নম্বরে আমি সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। ডান দিক থেকেও আমি যদি এভাবে যদি নামকরণ করি 1 2 3 4, তাহলে আমি 2 আর 3 পজিশনে আমি সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, তাই তো? ক্লোরিন আর মিথাইল দুটোই হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। এটা হচ্ছে আমার মেন চেন, এটা হচ্ছে আমার মেন চেন। ঠিক আছে, এবার যাই হোক, এবার আমি কেন বলছি যে এই ডান দিক থেকে যে নামকরণটা করছি বা নাম্বারিংটা করছি এটা ঠিক নয়, তার কারণ দুটো থেকেই আমরা 2 আর 3 পজিশনে পাচ্ছি। বা তোমাদের যেরকম শিখিয়েছিলাম, আমি মনে করে দেখো, ঠিক একদম এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা এই জিনিসটা শিখেছিলাম। তো আমরা কি বলেছিলাম যে যখনই তোমার লোয়েস্ট লোকাল রুলটা 1 হবে, তখন দেখতে হবে কি সাবস্টিটিউয়েন্টের ওই অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডারটা দেখতে হবে। তাহলে যেদিক থেকেই করি না কেন 2 আর 3 পজিশনে পাচ্ছি, বাট ক্লোরিনের সি আগে আসে মিথাইলের এম এর তুলনায়, তাহলে আমি বাদিক থেকেই, তার মানে আমি বাদিক থেকেই নাম্বারিংটা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, 3 মিথাইল বিউটেন, এইটা হয়ে যাবে ওর নাম। ঠিক আছে, তাহলে 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। ঠিক আছে, এবার আর এস নোমেনক্লেচারটা কি করতে হবে? দেখো, আমি আগে প্রায়োরিটি সাজাতে হবে। প্রায়োরিটি দেবো, কাকে বেশি প্রায়োরিটি দেবো? দেখো, এটা হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, তারপর এটা। আচ্ছা, কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে, তারপর আবার কার্বন যুক্ত রয়েছে, তাহলে এইটার গ্রুপের প্রায়োরিটি বেশি। আর এটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত, তারপর আর কেউ নেই, তো এটা 3 নম্বর। আর এটা তো শুধু হাইড্রোজেন, এটা 4 নম্বর। তার মানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ফ্লাইং ওয়েজ প্রজেকশনে এবিসি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, আর হবে। তার মানে এটা কি হবে, এস হবে। তাহলে এর কনফিগারেশনটা কি হবে, এস হবে। তার মানে বি হচ্ছে কারেক্ট আনসার, তাই না? বি হচ্ছে কারেক্ট আনসার। এবার তুমি যদি এটাকে ফিশার প্রজেকশনে তুমি যদি দেখো, মানে ফিশার প্রজেকশনে যদি তুমি কনভার্ট করো, তাহলে ফিশার প্রজেকশনে তুমি চাইলে কনভার্ট করতে পারো কিভাবে, আমি ধরো আঁকছি।
ঠিক আছে, এই হচ্ছে গ্রুপ। এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে এই আইসোপ্রোপাইল আর ক্লোরিন এরা সেম প্লেনে রয়েছে, মানে এরা বোর্ডের প্লেনে রয়েছে। হাইড্রোজেনটা কি রয়েছে, এই ডটেড লাইন লেখা মানে বোর্ডের পেছনের দিকে রয়েছে। ঠিক আছে, এবার মিথাইল গ্রুপটা বোর্ডের ওপরের দিকে রয়েছে, মানে এই যে এইভাবে রয়েছে, মানে বেরিয়ে রয়েছে, জানো বোর্ড থেকে বেরিয়ে রয়েছে। এই মিথাইল গ্রুপটা এরকম বোল্ড লাইন লিখেছি মানে বাইরে রয়েছে, বেরিয়ে রয়েছে, তার মানে এটা এভাবে রয়েছে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে তোমার হাইড্রোজেনটা তোমার বোর্ডের পেছনের দিকে রয়েছে। এবার ধরো আমি বোর্ডের এই ডান দিকে, আমি যদি এদিক দিয়ে যদি দেখি, মানে বোর্ডের এখান থেকে যদি দেখি, একদম ডান দিক দিয়ে যদি সোজাসুজি আমি দেখি, যদি বোর্ডের মধ্যে আরো যদি বোর্ডের ভেতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করি, পুরো এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করি, এই যে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ না এখানে, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে যদি ঢুকে যাই, বা আমি যদি বোর্ডের একদম মধ্যিখানে মানে মিডিলে যদি চলে যাই, তাহলে আমি যদি এভাবে যদি দেখি, মানে বেসিক্যালি আমি বোঝাতে চাইছি যে আমি যদি এইভাবে যদি দেখি, এইভাবে যদি দেখি, তাহলে কি হাইড্রোজেন আমার পেছনের দিকে রয়েছে, তার মানে আমি দেখছি যে হাইড্রোজেন আমার বাঁ দিকে থাকবে আর মিথাইল গ্রুপটা আমার ডান দিকে থাকবে, তার কারণ বেরিয়ে রয়েছে। ওপরে আমার আইসোপ্রোপাইল গ্রুপটা রয়েছে, আচ্ছা নিচে ক্লোরিনটা রয়েছে, আমি দেখো বাঁ দিক থেকে দেখছি। তার মানে কি হাইড্রোজেন, মানে আমি যদি এদিক দিয়ে যদি দেখি, তাহলে হাইড্রোজেন আমার বাঁ দিকে, মিথাইল গ্রুপটা আমার ডান দিকে। ঠিক আছে, ওপরে হচ্ছে আইসোপ্রোপাইল, নিচে হচ্ছে ক্লোরিন, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে তুমি ভাবো, তার মানে এবার আমি নাম্বারিং যদি করি, তাহলে 1 2 3 4, তাহলে লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপটা হরাইজন্টাল লাইন বরাবর রয়েছে আর 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এস কনফিগারেশন। দেখো আগেরটার ক্ষেত্রেও আমরা এস কনফিগারেশন করেছিলাম, এই যে এস, এখানেও দেখো এস এলো। তো তুমি ফিশার প্রজেকশনে কনভার্ট করো কি চাই না করো, কিচ্ছু যায় আসে না, কনফিগারেশন ম্যাচ করবি। বোঝা গেল? ক্লিয়ার? মাথায় ঢুকলো? দেখো ক্লিয়ার কি না দেখো। আমি কি করছি, বোর্ডের এই সাইড দিয়ে আমি লুক করছি, তার মানে হাইড্রোজেন আমার বাঁ দিকে, মিথাইল গ্রুপ আমার ডান দিকে, যেহেতু বোর্ড থেকে মিথাইল গ্রুপটা উঠে রয়েছে আর হাইড্রোজেনটা আমার পেছনের দিকে রয়েছে, বোর্ডের পেছনের দিকে। ওপরে কি রয়েছে, আইসোপ্রোপাইল গ্রুপটা, নিচে রয়েছে ক্লোরিন। ক্লিয়ার? ঠিক আছে, আর হবে না, এস হবে। ঠিক আছে, মাথায় ঢুকলো? 69% ঠিক উত্তর দিয়েছে। তানিয়া, সৌমদীপ, জিসান, কেজিএফ, অর্পণ, সুহানা, রোহিত, ববি, অনুরাধা, বিশ্বায়ন। ভেরি গুড। এবার আমরা কি করব, এবার আমরা খুব ভালো করে যত্ন করে ফোকাস করব হচ্ছে আমাদের এলিমিনেশন রিয়াকশন বা অপনয়ন বিক্রিয়া। ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন বা অপনয়ন বিক্রিয়া, সবাই ভালো করে মন দেবে, কিন্তু সবাই ভালো করে মন দেবে। ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন মানে বাংলায় যেটাকে বলে অপনয়ন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া। ঠিক আছে, অপনয়ন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া। এবার দেখো এই অপনয়ন বিক্রিয়া অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে E2, সবার আগে E2টা বলি, তারপর E1টা বলি। ঠিক আছে, E2 এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে, E2 এলিমিনেশন রিয়াকশন। এবার E2 এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে, আচ্ছা আমি এবার চ্যাটটা একটু অফ করছি। ঠিক আছে, পুরো অ্যাটেনশনটা আমার এই দিকে চাই, কোনো কথাবার্তা যাতে না হয়। ঠিক আছে, পুরো আমার অ্যাটেনশনটা এই দিকে চাই। ঠিক আছে, ভালো করে মন দাও, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন খুব দেয়। ঠিক আছে, আমরা প্রশ্নও করবো, কি ধরনের প্রশ্ন দেয় আমরা দেখে নেব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট ভালো করে আগে মন দিতে হবে, নাহলে উল্টো পাল্টা ডাউট
আসতেই থাকবে আসতেই থাকবে। দেখো আমরা SN1 SN2 বিক্রিয়া কিরকম কি কিসের ওপর নির্ভর করে কি না করে আমরা সমস্ত কোশ্চেনও করেছি, সমস্ত কিছু দেখেছি। এবার আমাদের পালা হচ্ছে এলিমিনেশন রিয়াকশনস গুলো ভালো করে বোঝা, এবং এলিমিনেশন রিয়াকশন গুলো কাদের ক্ষেত্রে দেখবো, কাদের চ্যাপ্টার পড়ছি আমরা, অ্যালকিল হ্যালাইড মানে হ্যালো অ্যালকেন্স আর হ্যালো অ্যারিনস, মানে হ্যালো অ্যালকেন্সদের আমরা এলিমিনেশন রিয়াকশনস গুলো পড়বো। এবার এলিমিনেশন রিয়াকশন দু ধরনের হয়, E2 আর হচ্ছে E1। এবার E2 দিয়ে আমরা দেখছি, স্টার্ট করছি, ঠিক আছে, তারপর E1 এ পরে যাব। প্রথম কথা হচ্ছে যে রেট অফ দি রিয়াকশন, 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে রেট অফ E2, rate of the reaction directly proportional to rate of the reaction directly proportional to concentration of substrate, মানে বিক্রিয়ার হার সাবস্ট্রেট মানে কে, অ্যালকিল হ্যালাইড, তো তার গাঢ়ত্বের উপর নির্ভরশীল। তার সঙ্গে কি যে বেস রয়েছে তারও কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল, মানে এখানে বেস লাগে, এখানে একটা বেস লাগে, মানে বেস মানে সে কি বেস আমরা বলবো, সেটা পরে বলবো, ঠিক আছে। তো এখানে একটা বেস লাগে, তো বেসের কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল, ঠিক আছে। দি রেট অফ দ্য রিয়াকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দি সাবস্ট্রেট এবং কনসেন্ট্রেশন অফ দি বেস। এবার তুমি বুঝতেই পারছো যে সাবস্ট্রেটের সাপেক্ষে বিক্রিয়ার হার হচ্ছে 1, বেসের সাপেক্ষে বিক্রিয়ার হার হচ্ছে 1। তার মানে E2 কেন বলছি, এই 2 কথাটার অর্থ হচ্ছে 1 + 1 becomes 2, 1 + 1 becomes 2। তাই এটা সেকেন্ড অর্ডার এলিমিনেশন রিয়াকশন। এটার মানে কি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে। তো যাই হোক, এবার 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর সেটা হচ্ছে যে এই বিক্রিয়া, প্রথম কথা হচ্ছে যে সাবস্ট্রেটের নেচার, মানে কে রিঅ্যাক্টিভিটি রেট, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি, থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, ঠিক আছে। মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো সব থেকে ফাস্টার রেটে রিয়াকশন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার বলছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রং বেস, স্ট্রং বেসিস। কি ধরনের বেস ইউজ করা হয়, কি ধরনের বেস ইউজ করা হয়, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক NOH, ঠিক আছে, বা কোনো মেথক্সাইড আয়ন, ঠিক আছে, মানে এই ধরনের বেস ইউজ করা হয়। স্ট্রং বেসেস লাইক, শক্তিশালী বেস সেইগুলো, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক NaOH, ঠিক আছে, বা মেথক্সাইড আয়ন, মেথানল, ঠিক আছে, ইথক্সাইড আয়ন, ETO মাইনাস ইন প্রেজেন্স অফ ইথানল, ঠিক আছে। তারপর টার্সিয়ারি বিউটক্সাইড আয়ন, CCH3 টার্সিয়ারি TBOH, মানে তোমার এই ধরনের ইথক্সাইড, মেথক্সাইড, টার্সিয়ারি বিউটক্সাইড, এই TBU OH মানে হচ্ছে এইটা, এই অ্যালকোহলটা, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ তার সঙ্গে OH যুক্ত, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ তার সঙ্গে OH যুক্ত করো, ঠিক আছে, তার সঙ্গে OH যুক্ত করো, ঠিক আছে, তার সঙ্গে OH যুক্ত করে। তো এই ধরনের বেস এখানে ইউজ করা হয়, ঠিক আছে। এই হচ্ছে ফিচার্স, বৈশিষ্ট্য রিয়াকশনস গুলো, ঠিক আছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। এই ধরনের স্ট্রং বেস, শক্তিশালী বেস
এই রিয়াকশনে ইউজ করা হয়। এবার ব্যাপার হচ্ছে যে এইটা কি সলভেন্টে ফেভারেবল, E2 এলিমিনেশন রিয়াকশন অনেক পরে, সলভেন্টের এফেক্ট সব থেকে পরে লিখবো আমরা। এবার E2 reactions are favored at high temperatures. হাই টেম্পারেচার মানে উচ্চ উষ্ণতায় এই বিক্রিয়াগুলো ভালো হয়। মানে একটু হিট তুমি যদি দাও তাহলে সেই রিয়াকশনস গুলো ভালো হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? 5 নম্বর হচ্ছে লিভিং গ্রুপের লিভিং গ্রুপ এবিলিটি। লিভিং গ্রুপের লিভিং গ্রুপ এবিলিটি তার উপরও নির্ভরশীল। তাহলে rate of E2 reactions মানে E2 elimination reactions is directly proportional to leaving ability rate of E2 elimination reactions, leaving ability rate of E2 elimination reaction directly proportional to leaving ability of leaving group. মানে লিভিং গ্রুপ যত ভালো হবে তার মানে তত এই সাবস্ট্রেট ছেড়ে বেরিয়ে যাবে আর তত তাড়াতাড়ি রিয়াকশনটা হবে, ঠিক আছে? তত তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। এবার একটা জিনিস খেয়াল করো ভালো করে, যে ধরো তোমাকে অ্যালকিল হ্যালাইড, তারপর আর ব্রোমাইড, আর সিএল এইগুলো দেওয়া হলো, তাহলে তোমার রেট অফ E2 কি হবে? E2 এলিমিনেশন রিয়াকশনের আরআই এর সব থেকে বেশি, আরবি আর তারপর হচ্ছে আরসি। বুঝতেই পারছো তার কারণ কে ভালো লিভিং গ্রুপ? আয়োডিন সব থেকে ভালো লিভিং গ্রুপ। তাহলে আয়োডিন যত তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে যাবে E2 এলিমিনেশন রিয়াকশন তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। 6 নম্বর কেস হচ্ছে যে সলভেন্ট, যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট favors E2 রিয়াকশন। মানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট গুলো কি করে? E2 এলিমিনেশন রিয়াকশন খুব ভালো দেখায়। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিশ্চয়ই নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, তোমরা অলরেডি জেনে গেছো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কারা, মানে ডিএমএসও, ডিএমএফ, এই এরা যারা পোলার কিন্তু অ্যাপ্রোটিক, মানে H+ আয়ন দিতে পারে না। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে ভালো হয়। কিন্তু তোমাদের মনে এই ডাউটটা হতে পারে যে স্যার এখানে যে আপনি মিথানল ইউজ করছেন, ইথানল ইউজ করছেন, তার বেলায় কিছু হচ্ছে না, তাহলে মেথানল, ইথানল এটা আপনিই বলেছিলেন যে পোলার প্রোটিক সলভেন্ট। হ্যাঁ, এরা পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্টে E2 এলিমিনেশন রিয়াকশন ভালো মানে হবে না সেটা নয়। হ্যাঁ, এখানে পোলার প্রোটিক সলভেন্ট আমি ইউজ করছি, মিথানল, ইথানল এরা সবাই পোলার প্রোটিক সলভেন্ট। ডেফিনেটলি সলভেন্টের এফেক্ট অনেক পরে আসছে, সলভেন্টের ব্যাপারটা অনেক পরে আসছে। আগে তুমি কি দেখবে? সাবস্ট্রেট দেখবে, রিঅ্যাক্টিভিটি দেখবে সাবস্ট্রেট দেখে, যে অ্যালকিল হ্যালাইডটা আমার 3 ডিগ্রি, 2 ডিগ্রি না 1 ডিগ্রি, এইটা তুমি দেখবে। আগে তুমি এইগুলো দেখবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তো সবার আগে সাবস্ট্রেটের নেচার দেখবে। সাবস্ট্রেট যদি ধরো তোমার 1 ডিগ্রি হয় তাহলে কখনোই সেই E2 এলিমিনেশন রিয়াকশন ভালো দেবে না। সলভেন্ট অনেক পরে আসছে। তো এখানে পোলার প্রোটিক সলভেন্ট আমি ইউজ করছি, যে অ্যালকোহলিক NaOH, অ্যালকোহলিক KOH, হ্যান ত্যান এইগুলো ইউজ করছি, বাট এখানে সবাই পোলার প্রোটিক সলভেন্ট, বাট তা সত্ত্বেও E2 এলিমিনেশন রিয়াকশন হচ্ছে, তাহলে এরা তো পোলার প্রোটিক। তোমার ডাউট হতেই পারে। তো জেনারেলি এটা দেখা যাচ্ছে যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যদি ইউজ করা যায় তাহলে আরেকটু ভালো হয় রিয়াকশন, বাট তার এফেক্টটা যে খুব বেশি তা নয়, ঠিক আছে? এই হচ্ছে।
এবার হচ্ছে যে 7 নম্বর ইন E2 রিয়াকশন, এটা মাথায় রাখতে হবে, ইন E2 রিয়াকশনস সেটজেভ প্রোডাক্ট মানে সেটজেভ প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হবে, মানে মোর স্টেবল অ্যালকিন। সেটজেভ প্রোডাক্ট আমরা কাকে বলবো? মোর স্টেবল অ্যালকিনকে বলবো। মানে এই বিক্রিয়াগুলো তো কি হয়, অ্যালকিন তৈরি হয়, এই বিক্রিয়াগুলো থেকে অ্যালকিন তৈরি হয়, বুঝতে পেরেছো? তো ইন E2 এলিমিনেশন রিয়াকশন সেটজেভ প্রোডাক্ট মানে মোর স্টেবল অ্যালকিন ইজ ফর্মড অ্যাজ মেজর প্রোডাক্টস, মানে মেজর প্রোডাক্ট হিসেবে বেশি পরিমাণে তৈরি হয়। প্রোডাক্ট অ্যান্ড হফম্যান হফম্যান প্রোডাক্ট আমরা কাকে বলছি? লেস স্টেবল অ্যালকিন, যেটাকে লেস স্টেবল অ্যালকিন, লেস স্টেবল অ্যালকিন is formed as minor product. ঠিক আছে, তাহলে কি না, তোমার সেটজেভ প্রোডাক্ট, এটা মানে যেটাকে সেটজেভ প্রোডাক্ট আমরা কাকে বলছি? সেটজেভ হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম, হফম্যান হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম, ঠিক আছে? তো সেটজেভ প্রোডাক্ট আমরা তাকেই বলবো যে অ্যালকিনটা বেশি স্টেবল। এবার অ্যালকিনের স্টেবিলিটি কি করে বুঝতে হয় আমরা পরে শেখাবো, ডোন্ট ওয়ারি, সব আস্তে আস্তে বলবো। হফম্যান প্রোডাক্ট মানে কি? যেই অ্যালকিনটা হচ্ছে লেস স্টেবল, তো সেইটা মাইনর প্রোডাক্ট হিসাবে তৈরি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে সবার প্রথমে মাথায় ভালো করে রাখতে হবে, এই 7টা পয়েন্ট। তার মানে এটা কি স্যার মুখস্থ করব? না, মুখস্থ করতে হবে। তুমি যদি 2 বার 3 বার ভালো করে দেখো, তাহলে জাস্ট খালি তোমাকে লিখতেও বলছি না, তাহলে তোমার মাথায় থাকবে যে কেন E2 বলছি। প্রথম পয়েন্টে লেখা রয়েছে কেন E2 বলছি। রিঅ্যাক্টিভিটি অর্ডারটা এরকম। স্ট্রং বেসেস কি ধরনের রিয়েজেন্ট আমরা ইউজ করি সেটাও লিখে দিয়েছি, যে স্ট্রং বেসেস লাইক এই ধরনের আর ইউজ জেনারেলি, সাধারণত এই ধরনের স্ট্রং বেস আমরা ইউজ করি, ঠিক আছে? বুঝতেই পারছো বেসের কনসেন্ট্রেশন বাড়ানো কমানোর ওপর তোমার E2 এলিমিনেশন রিয়াকশনের রেট, বিক্রিয়ার হার ডিপেন্ড করে। তারপর হচ্ছে E2 রিয়াকশনস আর ফেভারড অ্যাট হাই টেম্পারেচার, মানে একটু বেশি টেম্পারেচার দিলে তোমার E2 এলিমিনেশন রিয়াকশন হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে লিভিং গ্রুপ এবিলিটি, সেটা যে যত ভালো লিভিং গ্রুপ হবে তত তাড়াতাড়ি সাবস্ট্রেট ছেড়ে বেরিয়ে যাবে, তত ফাস্টার E2 রিয়াকশন হবে। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট গুলোতে ভালো হয় জেনারেলি, ঠিক আছে? যাই হোক, তার মানে এটা নয় যে পোলার মানে প্রোটিক সলভেন্টে ভালো হবে না, তার মানে এটা ইন E2 এলিমিনেশন রিয়াকশন সেটজেভ প্রোডাক্ট মানে এই বিক্রিয়ায় মোর স্টেবল অ্যালকিনটা বেশি পরিমাণে তৈরি হবে, হফম্যান প্রোডাক্টটা কম পরিমাণে তৈরি হবে। এবার দেখো আমি E2 এলিমিনেশন রিয়াকশনের একটা এক্সাম্পল দেখো। এবার আমরা আসছি এক্সাম্পলস, ঠিক আছে? ভালো করে বুঝবে। তার আগে আমি চ্যাটটা কিছুক্ষণের জন্য অন করছি, জাস্ট খালি তোমাদের বোঝার জন্য যে এই পয়েন্টগুলো মাথায় ঢুকেছে কিনা। এখন পুরোপুরি মাথায় ঢুকবে না, প্রত্যেকটা পয়েন্ট দেখতে পাবে, আস্তে আস্তে এক্সাম্পলগুলো আমরা যখন দেবো তখন মাথায় ঢুকবে, ঠিক আছে? তখন মাথায় ঢুকবে। দেখো চ্যাটটা আমি অন করছি, বলো যেগুলো বললাম সেইগুলো মোটামুটি ঠিক আছে কিনা। এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, আর কিছু ক্লিয়ার? এখনো ক্লিয়ার হওয়ার মতন কিছু আসেনি, যেগুলো বললাম তত অবধি মানে একটা মাথায় মানে জাস্ট খালি একটা
কি বলবো, আবরণ পড়েছে কিনা, সেটাই। রাজ সরকার বলছে স্যার কতটা পড়ালেন, অনেকটা পড়িয়ে দিয়েছি গো, অনেকটা পড়িয়ে দিয়েছি, এতটা পড়িয়ে দিয়েছে তুমি আর ধরতে পারবে না। ঠিক আছে, পুরোটাই ঢুকছে তো, হ্যাঁ ঠিক আছে পুরোটাই ঢুকুক, আমি ওই জন্য চ্যাট অফ করে দিয়েছি আজকে। চ্যাটটা অন থাকলে তোমরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়বে, তো ওই জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এই কারণে বলছি, আবার আমি চ্যাটটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে, ফর ইউর রেসপন্স। আজকে কোনো উল্টোপাল্টা কথা চাই না, আজকে খুব ভালো করে বুঝতে হবে, দুটো রিয়াকশন খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ওকে, চলো। দেখবে মাইন্ডটা যদি এক জায়গায় থাকে, আমরা অনেক তাড়াতাড়ি অনেক জিনিসগুলো ইজিলি বুঝতে পেরে যাই। ঠিক আছে, তো এক চান্সে বুঝে যাওয়াটা খুব জরুরি। ঠিক আছে, তো এবার আসছি এক্সাম্পল, ই টু এলিমিনেশন রিয়াকশনটা কি। ধরো একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি, ধরো ইথাইল ক্লোরাইড, ঠিক আছে, ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। এখানে তোমাকে আমি কি বললাম, অ্যালকোহলিক কেওইস দিলাম, মাইন্ড ইট, অ্যালকোহলিক কেওইস দিলাম, অ্যালকোহলিক কেওইস দিলাম, ঠিক আছে। এবার অ্যালকিল হ্যালাইডটা কিরকম, অ্যালকিল হ্যালাইড এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, মানে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, ঠিক কিনা। অ্যালকোহলিক কেওইস দেওয়া রয়েছে, দেখো খেয়াল করো, অ্যালকোহলিক কেওইস দেওয়া, তার মানে কি হবে, এটা ই টু এলিমিনেশন রিয়াকশন হবে। এটা কিরকম হবে, ই টু এলিমিনেশন রিয়াকশন হবে, ঠিক আছে, এটা ই টু এলিমিনেশন রিয়াকশন। ওকে, অ্যালকোহলিক কেওইস দিয়ে ধরো হিট করলাম, এই যে ডেল্টা সাইনটা দেওয়া মানে হিট কর, তাহলে কি হবে দেখো রিয়াকশনটা কিভাবে হচ্ছে। তো তোমাকে আগে বুঝতে হবে যে এই হচ্ছে ইথিলিন মানে ইথাইল ক্লোরাইড, ঠিক আছে, এই হচ্ছে ইথাইল। এবং এখানে একটা বেস, এই যে এখানে বেসটাকে, না এখান থেকে যে OH মাইনাস আয়নটা আসছে, সেটাই এই বেসটা থেকে যে OH মাইনাস আয়নটা আসছে সেটাই হচ্ছে বেস এখানে, বুঝতে পারছো। এবার দেখো কি হচ্ছে, বেসিক্যালি যখন বেস OH-টা আসছে, আচ্ছা দাঁড়াও, যখন বেস OH-টা আসছে, OH মাইনাস আয়ন, তখন কি হচ্ছে, তখন এই OH মাইনাস আয়নটা কি করছে, এই ক্লোরিন যার সঙ্গে যে কার্বনের সঙ্গে যুক্ত, মানে এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, ঠিক কিনা, ক্লোরিনটা হচ্ছে আমার লিভিং গ্রুপ, ঠিক আছে। এবার OH যেহেতু এলিমিনেশন রিয়াকশন বলছি, এলিমিনেশন মানে কেউ একটা বেরিয়ে যাচ্ছে, এলিমিনেশন মানে কি, উচ্ছেদ করে দিচ্ছ, কেউ বেরিয়ে যাচ্ছে। আর কে বেরিয়ে যাচ্ছে, এই ক্লোরিনটা ডেফিনেটলি বেরোবে, এটা লিভিং গ্রুপ, তার সঙ্গে একটা হাইড্রোজেনও বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে একটা হাইড্রোজেনও বেরিয়ে যাচ্ছে। তাহলে এই এলিমিনেশন রিয়াকশনের নাম কি, ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন। তাহলে এই বিক্রিয়াটার নাম কি, এটা ডেফিনেটলি E2, এটার নাম হচ্ছে ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন, ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন। ডিহাইড্রো হ্যালোজেনেশন মানে বেসিক্যালি E2 বা E1 রিয়াকশন, বেসিক্যালি E2 বা E1 রিয়াকশন। কেন ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন বলছি, তখন এখানে একটা হাইড্রোজেনও বেরোচ্ছে, আবার একটা হ্যালোজেনও বেরিয়ে যাচ্ছে, ওই জন্য বলছি ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন, ঠিক আছে। এই প্রসেসটাকে আমরা বলছি ডিহাইড্রো হ্যালোজেনেশন। এবার ব্যাপার হচ্ছে, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে হাইড্রোজেনও বেরোবে, ক্লোরিনের সঙ্গে একটা হাইড্রোজেনও বেরিয়ে যাবে। এবার কোন হাইড্রোজেনটাকে নেবে, এই বেসটা কোন হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। এবার এই বেসটা, এটা তো লিভিং গ্রুপ, তাহলে এই ক্লোরিনের সাপেক্ষে এইটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে বিটা কার্বন, ঠিক আছে। সবসময় খেয়াল রাখবে যে বিটা কার্বনের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, সবসময় কি করবে, বিটা হাইড্রোজেনের মানে বিটা কার্বনের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। বেস কি করবে, সবসময় বিটা কার্বনের হাইড্রোজেনকে ধরবে, মানে পাকড়াও করবে। তাহলে এই বেসটা কি করবে, এবং এই দুখানা লিভিং গ্রুপকে অপোজিট টু ইচ আদার থাকতে হবে, যেন দুটো একে অপরের সঙ্গে যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, অপোজিট টু ইচ আদার যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে,
ঠিক আছে, মানে এটাকেই আমরা বলছি অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট, এটাকেই আমরা বলছি অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট, অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট। অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট মানে দুটো হাইড্রোজেন আর ক্লোরিন দেখো দুজনেই অপোজিট টু ইচ আদার, মানে এক জায়গায় নেই। যদি তোমার এরকম হতো, যদি ধরো কার্বনের সঙ্গে ক্লোরিন আর কার্বন আর হাইড্রোজেন, এবার তুমি এই হাইড্রোজেনটাকেও বার করছো, এই ক্লোরিনটাকেও বার করছো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এই E2 এলিমিনেশন রিয়াকশন হবে না। বোঝা গেল? তাহলে E2 এলিমিনেশন রিয়াকশন কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এবার কি হবে, যে এই দুটো গ্রুপকে অপোজিট টু ইচ আদার থাকতে হবে, মানে দুটো লিভিং গ্রুপকে অপোজিট টু ইচ আদার থাকতে হবে। এবার OH মাইনাস কি করবে, এইভাবে এই বিটা কার্বনের হাইড্রোজেন যেটা এই ক্লোরিনের রেসপেক্টে অপোজিটে রয়েছে, সেই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, করে কি করবে, এই কার্বন আর হাইড্রোজেনের বন্ডটাকে ভেঙে ফেলবে, এইভাবে ডবল বন্ড ফেলবে, আর এইভাবে ক্লোরিনটা বেরিয়ে যাবে। এবং এই প্রসেসটা এক নাগারে হতে থাকবে, এক নাগারে। মানে যখনই OH মাইনাসটা অ্যাটাক করবে হাইড্রোজেনকে, তখনই কার্বন হাইড্রোজেন বন্ডটা ভাঙবে, আর কার্বন কার্বন এই ডবল বন্ডটা তৈরি হবে, আর এই কার্বন ক্লোরিনের বন্ডটা ভেঙে যাবে, মানে এটা একসাথে হবে। এবার এই প্রসেসটা একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে যাবে। এই ট্রানজিশন স্টেটটা কিরকম দেখতে, এই দেখো এরকম দেখতে। ঠিক আছে, এখানে দেখো হাইড্রোজেন, এখানে ক্লোরিন। এবার কি হচ্ছে, OH মাইনাসটা, এই OH মাইনাসটা কি করছে, এই OH মাইনাসের সঙ্গে তোমার এই হাইড্রোজেনের বন্ড তৈরি হচ্ছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, তাহলে এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এই বন্ডটা তৈরি হচ্ছে, কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হচ্ছে কিন্তু, আর এই বন্ডটা ভাঙছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তার মানে এইটা হচ্ছে ব্রেকিং, এটা ব্রেকিং, এটা মেকিং, এটা তৈরি হচ্ছে, আর এটাও ব্রেকিং, আর এটাও মেকিং। বুঝতে পারছো? তার মানে OH মাইনাস আয়নটা কি করছে, এই হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করছে, ফলে এই কার্বন হাইড্রোজেনের এই বন্ডটা ভেঙে যাচ্ছে, আর কার্বন হাইড্রোজেনের সঙ্গে এই বন্ডটা ভেঙে যাচ্ছে বলে এর বন্ডটা তৈরি হচ্ছে, আর এই ক্লোরিনটা, এই কার্বন আর ক্লোরিনের বন্ডটাও ভেঙে যাচ্ছে। তাই আমি এভাবে লিখেছি। তো এটা একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, এক নাগারে হচ্ছে। সিক SN2 রিয়াকশনে যেরকম ট্রানজিশন স্টেট ছিল, এর ট্রানজিশন স্টেটটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই হচ্ছে। এরপর কি হবে, এখান থেকে তুমি আলটিমেট যে প্রোডাক্টটা পাবে দেখো, সেটা হচ্ছে ইথিলিন, আর হচ্ছে এই তোমার ইথিলিন, আর বাই প্রোডাক্ট লিখতে হবে না, এই হচ্ছে তোমার আলটিমেট প্রোডাক্ট। এইটা হচ্ছে তোমার E2 এলিমিনেশন রিয়াকশনের তোমার ক্রাইটেরিয়া, মানে এইভাবে E2 এলিমিনেশন রিয়াকশন হয়। বোঝা গেল? এই ক্লোরিনের সাপেক্ষে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেটাকে আমরা আলফা কার্বন বলবো, তার পাশের কার্বনটাকেই বলতে হবে বিটা কার্বন, এবং বিটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যেন অবশ্যই যুক্ত থাকে, কারণ তারাই এলিমিনেশন রিয়াকশনে পার্টিসিপেট করে। এবং সেই হাইড্রোজেন আর ক্লোরিনটাকে বা লিভিং গ্রুপটাকে, সেটা যেন অপোজিট টু ইচ আদার থাকে। ঠিক আছে, এরভাবে অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্টে যেন থাকে, অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্টে যেন থাকে, অপোজিট টু ইচ আদার, মানে বেসিক্যালি হচ্ছে অপোজিট, দুটো সেম সাইডে থাকলে হবে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে E2 এলিমিনেশন রিয়াকশনের এক্সাম। ওকে, এবার এটা আমি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দিয়ে দেখালাম, বাট 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো আরো ফাস্টার রেটে দেয়।
তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, বুঝতেই পারছো। এবং এটা হাই টেম্পারেচারে হচ্ছে, খেয়াল করে দেখো এটা হিট দেওয়া রয়েছে, মানে হাই টেম্পারেচারে হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, দেখ ক্লিয়ার কিনা। তাহলে এইটা হচ্ছে মেকানিজম, এটা হচ্ছে মেকানিজম। এবার আমি চ্যাট অন করছি, বলো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, না হলে হবে না, ঠিক আছে। ক্লিয়ার? কোনো বুঝতে কোনো অসুবিধা নেই, আমি সমস্ত কিছু দেখো লিখে দিয়েছি, ঠিক আছে। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স ওয়ান্স अगेन। আমি এই অ্যাটেনশনটাই চাই, ঠিক আছে, এই অ্যাটেনশনটাই চাই, ঠিক আছে। ভেরি গুড। কানা মুরগি ক্লিয়ার হোক, ল্যাংড়া মুরগি ক্লিয়ার হোক, ক্লিয়ার হলেই চলবে, ঠিক আছে, একদম। চলো, এবার ব্যাপার হচ্ছে যে আমরা কিছু এক্সাম্পলস আরো দেখব, কিছু এক্সাম্পলস আরো দেখব, ঠিক আছে, কিছু এক্সাম্পলস আরো দেখব। যেমন ধরো তোমাকে একটা E2 এলিমিনেশন রিয়াকশন আমি তোমাকে দিলাম, যেমন ধরো এই কম্পাউন্ডটা তোমায় দিল, এবার আমি এটা তোমাকে বললাম যে অ্যালকোহলিক KOH দিয়ে ট্রিটমেন্ট করলো, দিয়ে হিট করতো, ঠিক আছে। তাহলে দেখো এটা প্রথম কথা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। তাহলে আমি কি প্রোডাক্ট পাবো, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো, ঠিক আছে। এইটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। কি প্রোডাক্ট পাবো, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি কি দেখব, যে এখানে ব্রোমিনের রেসপেক্টে আমি একটা জিনিস বুঝতে পারছি, ব্রোমিনের রেসপেক্টে এইটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটাও আবার বিটা কার্বন, একই রকম ভাবে বলতে পারি, ঠিক কি না? ঠিক, কোনো অসুবিধা নেই বুঝতে। ব্রোমিন যে কার্বন অ্যাটমটার সঙ্গে যুক্ত, মানে লিভিং গ্রুপ যে কার্বন অ্যাটমটার সঙ্গে যুক্ত, সেটা আলফা কার্বন হয়ে যাবে। তার পাশের কার্বনটা বিটা কার্বন, তার পাশেরটা এটাও বিটা কার্বন। তাহলে এটা কি বিটা এলিমিনেশন রিয়াকশন, E2 এলিমিনেশনটা কি বিটা এলিমিনেশন রিয়াকশন, মানে বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাই এলিমিনেট হবে, তাই তো। তাহলে একটা জিনিস ভাবো, আমি যদি এই বিটা হাইড্রোজেন আর এই ব্রোমিনটাকে যদি বার করি, তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা কি হবে, সেটা এই প্রোডাক্টটা, সেটা এই প্রোডাক্টটা, ঠিক। দেখ, এবার আমি যদি এই কার্বনটা আর এই ব্রোমিনটাকে যদি এলিমিনেট করি, তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো দ্যাট উইল বি এই প্রোডাক্ট, ঠিক। পাবো তো, তাহলে দুটো পসিবিলিটি রয়েছে। এবার আমি একটু চ্যাটটা অন করছি, কেউ বলতে পারবে কোন প্রোডাক্টটা বেশি হবে, কোন প্রোডাক্টটা আমি বেশি পরিমাণে পাবো, এ না বি, কোনটা বেশি পরিমাণে পাবো, এ না বি? চলো চ্যাট ওপেন করছি, ঠিক আছে, পোল দিচ্ছি, পোল, ঠিক আছে, এ না বি। এ হলে থামস আপ, বি হলে থামস ডাউন, তো বলতে পারবে? চলো 30 সেকেন্ড দিচ্ছি আমি, তো টাইম স্টার্টস নাও। এ হলে থামস আপ, বি হলে থামস ডাউন, চলো তাড়াতাড়ি।
সরি, চ্যাট ওপেন করিনি, পোল দিয়ে দিয়েছি ডাইরেক্ট। পোলে উত্তর দাও। কোন প্রোডাক্টটা? দুটো পসিবিলিটি রয়েছে তো, হ্যাঁ কি না? দুটো বিটা কার্বন আমি দেখেছি, দুটো বিটা কার্বনেরই হাইড্রোজেন রয়েছে। চটপট। কি মনে হচ্ছে? টাইম ওভার। 63% বলছে থামস আপ, বলে নাকি এইটা হবে। ভুল। যারা 36% রয়েছে, থামস ডাউন যারা দিয়েছে তারা ঠিক। কি অবস্থা! আরে এটা দেখো, আমি কি বলেছি, এই যে সেট যে প্রোডাক্ট মানে মোর স্টেবল অ্যালকিন তৈরি হয়, সেট যে প্রোডাক্টটা মেজর হয়, হফম্যান প্রোডাক্টটা মাইনর হয়। বুঝতে পেরেছো? সেট যে প্রোডাক্টটা মেজর হয়, হফম্যান প্রোডাক্টটা মাইনর হয়, মানে মোর স্টেবল অ্যালকিন। এবার বি যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন। এবার স্যার স্টেবিলিটি বুঝবো কি করে? হাইপার কনজুগেশন দেখো। দেখো, এই অ্যালকিনটা, এই ডবল বন্ডের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এর সঙ্গে তিনখানা হাইড্রোজেন, এর সঙ্গে তিনখানা হাইড্রোজেন, ছখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড। তাহলে অ্যালকিনের স্টেবিলিটি দেখো, এখানে সবসময় কি হয়? সব থেকে স্টেবল অ্যালকিন তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে এখানে কি দেখতে পাবো আমরা? ছখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। এবার দেখো, এই ডবল বন্ডের রেসপেক্টে দেখো, এই কার্বনের সঙ্গে এই কার্বনটা যুক্ত আছে ঠিকই, তো এইটাকে আমরা sp3 হাইব্রিডাইজড কার্বন তো ধরতে পারবো না। এই কার্বনটা ছিল যেমন sp3 হাইব্রিডাইজড, কারণ কোনো ডবল বন্ড করেনি, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। বাট এই কার্বনের রেসপেক্টে এই কার্বনটা আলফা কার্বন ঠিকই, বাট এটা তো sp3 হাইব্রিডাইজড তো নয়। আবার সিমিলারলি এই কার্বনের রেসপেক্টে এই কার্বনটা তো sp3 তো নয়, এটা sp2। ঠিক আছে, তাহলে এই দুটো কার্বনকে আমরা কনসিডার করতে পারবো না। বাট ডবল বন্ডেড এই কার্বনের রেসপেক্টে আমি একটা sp3 হাইব্রিডাইজ কার্বন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কার্বনটা, এবং এই কার্বনের সঙ্গে দুখানা হাইড্রোজেন যুক্ত রয়েছে, দুখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন যুক্ত। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, কোন অ্যালকিনটা বেশি স্টেবল? এই অ্যালকিনটা বেশি স্টেবল। এটাই হচ্ছে আমার সেট জেপ প্রোডাক্ট, এই বিটাই হচ্ছে আমার সেট জেপ প্রোডাক্ট, সেট জেপ প্রোডাক্ট। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার হফম্যান প্রোডাক্ট। প্রোডাক্ট মানে এটা লেস স্টেবল অ্যালকিন, লেস স্টেবল অ্যালকিন। আর এইটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন। বুঝতেই পারছো, ছখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেট জেপ প্রোডাক্ট, মোর স্টেবল অ্যালকিন। ক্লিয়ার? তো এইটা মেজর প্রোডাক্ট হিসাবে তৈরি হবে, এটাই আমরা কি পাবো? মেজর প্রোডাক্ট। এটা আমরা কি পাবো? মাইনর প্রোডাক্ট। মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো? এই হচ্ছে, মাথায় ঢুকলো? আরো একটা এক্সাম্পল দিচ্ছি, 3 নম্বর। অ্যালকোহলিক কেওইস দিচ্ছে, দিয়ে হিট করছে। তাহলে তোমরা এখানে বলো যে মেজর প্রোডাক্ট কোনটা হবে? মেজর প্রোডাক্ট কোনটা হবে? আমি প্রোডাক্টগুলো আঁকছি, ঠিক আছে, আমি প্রোডাক্টগুলো আঁকছি।
একটা হচ্ছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই ব্রোমিনের রেসপেক্টে এইটা যদি আলফা কার্বন হয়, এটা বিটা কার্বন এবং এর সঙ্গেও একটা হাইড্রোজেন যুক্ত রয়েছে। এটা ব্রোমিনের রেসপেক্টে আলফা কার্বন হলে এটাও হচ্ছে বিটা কার্বন, তাহলে এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে। এখন দু ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে। একটা হচ্ছে যে এই হাইড্রোজেনটা, মানে আমি যদি বলি যে এই হাইড্রোজেন আর এই ব্রোমিনটাকে যদি রিপ্লেস করে দিই, আমি যদি বার করে দিই, এলিমিনেট করে দিই, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এবার আমি কি করছি, এর বিটা কার্বনের হাইড্রোজেনটা আর এই ব্রোমিনটা যদি আউট করে দিই, তাহলে আরেকটা পসিবিলিটি আমি কি পাচ্ছি, এইটা হচ্ছে, সরি এটা টু হবে, হ্যাঁ এটা টু হবে, আমি এটা ভুল করে একটা হাইড্রোজেন দিয়েছি, এটা টু হবে, দুখানা হাইড্রোজেন হবে, ঠিক আছে। চলো, তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইটা। এবার তুমি বলো যে কোন প্রোডাক্টটা আমার বেশি পরিমাণে তৈরি হবে, এ না বি? ভোট দাও। ঠিক আছে, ভোট দাও, আবার পোল দিচ্ছি আমি, ভোট টাইপ পোল, 30 সেকেন্ডের জন্য। যদি মনে হয় এ তাহলে থামস আপ, যদি মনে হয় বি তাহলে থামস ডাউন। চলো, ইয়োর টাইম স্টার্টস নাও। এ মানে থামস আপ, বি মানে হচ্ছে থামস ডাউন, চটপট। কোন প্রোডাক্টটা তৈরি হবে বেশি? টাইম ওভার। এবার দেখি কতজন ঠিক উত্তর দিয়েছে। 73%। এই তো মাথা খুলে গেছে, এই তো মাথা খুলে গেছে। 73%। কারা করলো? তোমরাই তো করলে। তাহলে মাথা একদম, মাথায় গোবর নিয়ে কেন বসে থাকো? গোবরটাকে সরিয়ে দেখো, তোমার মাথাটাও মসৃণ, তোমার মাথাটাও সুন্দর। হ্যাঁ, তাহলে এখানে মোর স্টেবল অ্যালকিন কে? এটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন, এইটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন, মোর স্টেবল অ্যালকিন, স্টেবল অ্যালকিন। ঠিক আছে, এটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন। এটাকেই আমরা কি বলবো? সেট জেপ প্রোডাক্ট বলবো। সেট জেপ প্রোডাক্ট মানেই মেজর প্রোডাক্ট, মানে এটাই আমি পাচ্ছি কি মেজর প্রোডাক্ট হিসেবে। বিটা কি? কম স্টেবল। কেন কম স্টেবল? এটা হচ্ছে লেস স্টেবল, লেস স্টেবল অ্যালকিন। এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। আর হফম্যান প্রোডাক্ট মানেই মাইনর প্রোডাক্ট। বোঝা গেল? এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। মাথায় ঢুকছে? দেখো, এবার এটা কেন বেশি স্টেবল অ্যালকিন, কেন? প্রথম কথা দেখো, এই কার্বনের রেসপেক্টে যে আলফা কার্বন সেটা কিন্তু sp3 নয়, বাট এই কার্বনের রেসপেক্টে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং sp3 হাইব্রিডাইজ যেহেতু, তাই আমি আলফা কার্বন বলছি, এবং তিনখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন্স রয়েছে। এটা তো গেল হাইপার কনজুগেশন, কিন্তু এর থেকেও বেশি স্টেবল, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বা স্টেবল এফেক্ট রয়েছে, সেটা হচ্ছে রেজোনেন্স। এভাবে এই ফিনাইল রিং এর সঙ্গে এভাবে ডবল বন্ডটা রেজোনেন্স করতে পারে। ঠিক আছে, এভাবে রেজোনেন্স করতে পারে, বুঝতে পারছো? এভাবে ডবল বন্ডের সঙ্গে কি রেজোনেন্স করছে, এভাবে ডবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করছে ফিনাইল রিং।
ঠিক আছে? তো রেজোনেন্স যেখানে হয় সেখানে স্টেবিলিটি অনেক বেশি। এখানে যদি হাইপার কনজুগেশন নাও থাকতো তাতেও কিছু যায় আসে না। এখানে রেজোনেন্স রয়েছে, রেজো, এখানে রেজোনেন্স রয়েছে। বাট এখানে দেখো, এখানে কিন্তু ডবল বন্ডটা রেজোনেন্স করতে পারছে না, কারণ মাঝখানে এই CH2 গ্রুপটা বসে রয়েছে যে রেজোনেন্স করতে দিচ্ছে না। তা এখানে শুধুমাত্র এই অ্যালকিনটার রেসপেক্টে, এই ডবল বন্ডেড কার্বনের রেসপেক্টে, এইটা হচ্ছে আলফা কার্বন, শুধুমাত্র দুখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড। এটা শুধুমাত্র দুখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দ্বারা স্টেবিলাইজড। বোঝাই যাচ্ছে এটা কেন লেস স্টেবল, এখানে শুধু হাইপার কনজুগেশন রয়েছে, তাও আবার দুখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। রেজোনেন্স তো নেই, ছেড়ে দাও। এখানে রেজোনেন্সও রয়েছে, তার কারণ এই ডবল বন্ডটা এভাবে রেজোনেন্স করতে পারছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। ওই কারণে আমরা বলছি যে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, বেশি স্টেবল আর কি, যেহেতু। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা দেখো, আমি হয়তো অনেকটা বলে দিলাম, এবার বলো তোমরা, তোমাদের একটু মতামত শুনি, তোমাদের মতামতটাও খুব জরুরি। এবার দেখো মাথায় ঢুকছে কিনা ব্যাপারগুলো। দেখো, ফুড ক্লিয়ার? অভিজিৎ ক্লিয়ার, মুর্শিদা বলছে ক্লিয়ার, ওকে, মুহসিনা ক্লিয়ার, মন থেকে ক্লিয়ার, একদম 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 ফুল ক্লিয়ার, ফুল ক্লিয়ার। আমরা কোশ্চেনও করবো, ডোন্ট ওয়ারি, আমরা কোশ্চেনও করবো। দেখো এই বোঝাতে বোঝাতে 1 ঘন্টা পেরিয়ে গেছে। ঠিক আছে, এই বোঝাতে বোঝাতে 1 ঘন্টা পেরিয়ে গেছে। আজকে যদি তোমাদের চ্যাটটা খোলা রাখতাম, তোমরা আর এতটা আমাকে এগোতে দিতে না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো এবার কেন চ্যাটটা অফ রেখেছি? ঠিক আছে, সাকিউদ্দিন স্যার গো করে এমন চিৎকার পাচ্ছে, ওর আওয়াজ একদম স্টুডিও অব্দি শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি ডাউট দেখবো, সব দেখবো, বাট শেষে, শেষে সমস্ত দেখবো। ঠিক আছে, চ্যাট অফ করেছি কেন? উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য। ঠিক আছে, উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য। আরে মুরগিকে কত নাচাবে অর্পণ, ও তো কাহিল হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে নাচছে। 1 সপ্তাহ কি বসিয়ে রেখেছিলে বলো? না স্যার, মুরগিটাকে বসিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে আপনিও ক্লাস নেননি, ওর জন্য সেই দুঃখে মুরগিও নাচা বন্ধ করে দিয়েছিল। তাই এখন আপনি ক্লাস নিচ্ছেন, তাই ওই আনন্দে মুরগিও নাচতে শুরু করে ফেলেছে। ঠিক আছে, এরকম যদি হয় ভালো কথা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স, আমি ডাউট দেখবো। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এবার আমাকে কিছু জিনিস বলতে দাও, আরো 2-3টে জিনিস বলবো। ঠিক আছে, 2-3টে জিনিস বলবো, তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন্সে এবং তারপর ডাউট দেখবো। ঠিক আছে, এবার আজকে E2টাই বলবো, E1টা আজকে আর বলছি না। ঠিক আছে, নেক্সট দিন আমরা E1টা পড়বো, আর হ্যালো অ্যারিন পার্টটা শুধু বাকি থাকবে, ব্যাস। হ্যালো অ্যারিন পার্টটা ওই আর 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার ওই লেকচারটা নেব, তাতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এজেন্ডা। যাকগে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দেখব। ব্যাপার হচ্ছে, ধরো 4 নম্বর এক্সাম্পল আমরা নিচ্ছি। ঠিক আছে, এমন একটা কম্পাউন্ড আমরা ধরো যদি কনসিডার করি। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। এই 4 নম্বরটায় আমি একটু স্টার মার্ক করে রাখছি। ঠিক আছে, 4 নম্বর আর 5 নম্বর এক্সাম্পল যে আমি দেবো, এটা স্টার মার্ক করে রাখছি, আমি স্টার মার্ক করে রাখছি কেন সেটা পরে। তার মানে খুব যে ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট তো অবশ্যই, বাট পরেও আমরা বলবো। ঠিক আছে, আগে এই জিনিসটা তোমাদের বলি। ঠিক আছে, ধরো এই E2 এলিমিনেশন রিয়াকশন ধরো আমি করছি, এখানে একটা বেস দিচ্ছি। ঠিক আছে, বেস দিচ্ছি, স্ট্রং বেস আমরা দিচ্ছি, স্ট্রং স্ট্রং বেস আমরা দিচ্ছি। স্ট্রং বেস দিয়ে আমরা হিট করছি, স্ট্রং বেস দিয়ে হিট করছি। ঠিক আছে, এটাই তো এলিমিনেশন রিয়াকশন, একটা বেস লাগে, স্ট্রং একটা বেস লাগে,
অ্যালকিল হ্যালাইড, এটা না 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা নিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি প্রোডাক্ট পাবো? দুটো প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে সেটজেফ, সেটজেফ, আরেকটা হচ্ছে হফম্যান, তাই তো, আরেকটা হচ্ছে হফম্যান, দুটো প্রোডাক্ট পাবো, ঠিক আছে। সেটজেফ আরেকটা হচ্ছে হফম্যান, দুখানা প্রোডাক্ট পাবো, ঠিক আছে। সেটজেফটা মোর স্টেবল, মানে মোর স্টেবল অ্যালকিন, ঠিক আছে। এবার ধরো আমি বেস হিসাবে যদি ধরো ছোট সাইজের যদি বেস নিই, বা স্ট্রং বেস হিসাবে এখানে যদি মেথক্সাইড আয়ন, মানে সোডিয়াম মেথক্সাইড ইন প্রেজেন্স অফ যদি মেথানল আমরা নিই, ঠিক আছে, তাহলে সেট যে প্রোডাক্টের পরিমাণ ধরো খুব বেশি 90%, কথার কথা বলছি, হফম্যান হচ্ছে 10% আমরা পাচ্ছি, ঠিক আছে। যদি এই বেসটা আরেকটু যদি বড় করি, মানে ইথক্সাইড আমরা যদি করি, ঠিক আছে, এটা ধরো ইথানল আমরা যদি করি, তাহলে ধরো এটা 80%, এটা 20%, ঠিক আছে। ধরো এটা যদি আইসোপ্রোপক্সাইড আমরা যদি বেস আমরা যদি ধরি, আইপিআর, আইপিআর ওইচ, মানে আইসোপ্রোপক্সাইড, এই আয়নটার সঙ্গেই একটা হাইড্রোজেন বসে যাচ্ছে, ঠিক আছে। তো এটা করলে তোমার কি হয়ে যাচ্ছে, যে এটা অলমোস্ট তুমি ধরে নাও যে তোমার মোটামুটি 45, 55, 55%, ঠিক আছে। এবার যদি টার্সিয়ারি বিউটক্সাইড আয়নটা যদি নিই, আর যদি TBUOH এই অ্যালকোহলটা যদি নিই, তাহলে এটা দেখা যাচ্ছে 20%, 80%, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। এবার এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে দেখো, আমরা এতক্ষণ কি বলছিলাম, যে সেট যে প্রোডাক্টটা মেজর হবে, তার মানে মোর স্টেবল অ্যালকিনটা বেশি করে তৈরি হবে, তাই তো। মোর স্টেবল অ্যালকিনটা বেশি করে তৈরি হবে, যে অ্যালকিনটা বেশি স্টেবল সেটাকেই সেট জেপ বলছি, সেই প্রোডাক্টটা বেশি তৈরি হবে। তো হফম্যান প্রোডাক্টটা মাইনর হবে, হফম্যান প্রোডাক্টটা মাইনর হবে, এটা আমরা জানতাম। তো তাই হচ্ছিল, দেখো সমস্ত ক্ষেত্রে মোটামুটি তাই হচ্ছিল। বাট যে বেসের সাইজগুলো একটু বড় হয়ে যাচ্ছে, মানে বেসগুলোতে এই যে অ্যালকিল গ্রুপের সাইজগুলো যেই বড় হয়ে যাচ্ছে, তুমি দেখো এখানে এই গ্রুপটা, এখানে এই গ্রুপটা, যে যত বড় গ্রুপ চলে আসছে, তত কি হচ্ছে, আস্তে আস্তে হফম্যান প্রোডাক্ট এর পরিমাণটা বাড়ছে। তার মানে হফম্যান প্রোডাক্টটা মেজর হয়ে যাচ্ছে, আর সেট যে প্রোডাক্টটা মাইনর হয়ে যাচ্ছে। এই কারণটা কি, এই রিজনটা কি, এই কারণটা কি, এটা কেন হচ্ছে? যে যত বড় সাইজের আমি বেস নিচ্ছি, স্ট্রং বেস, সবাই স্ট্রং বেস এরা, বাট যত বড় সাইজের বেস আমরা নিচ্ছি, তত কেন হফম্যান প্রোডাক্টের পরিমাণটা বাড়তে থাকছে, কেন সেট যে প্রোডাক্টটা পরিমাণটা কমে যাচ্ছে আস্তে আস্তে? তাহলে বেসেরও একটা এফেক্ট রয়েছে, যে কোন প্রোডাক্টটা বেশি করে তৈরি হবে, কোন প্রোডাক্টটা কম করে তৈরি হবে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি, এই রিয়াকশনটাও ট্রানজিশন স্টেটের স্টেবিলিটির উপর নির্ভর করে। যখন তুমি বড় সাইজের বেস নিচ্ছ, তাহলে কি হচ্ছে, তাহলে এই ট্রানজিশন স্টেটটা আমি একটু আঁকছি তোমাদের জন্য, ঠিক আছে। ঠিক আছে, দেখো
এবার যখন বড় সাইজের বেস আসছে, একটা কোনো বেস ধরো আসছে একে অ্যাটাক করে, ঠিক আছে, ওর কাছে দুটো অপশন, ওর কাছে হচ্ছে আইদার এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, দাও আরেকটু সুন্দর করে লিখি, ওর কাছে দুটো অপশন, যে কোনোই বেস, ওর কাছে দুটো অপশন, ও কি করবে, আইদার এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, নিয়ে এই বন্ডটা ফেলবে, না এই ব্রোমিনটাকে বার করে দেবে, ঠিক আছে, এইভাবে। আরো ওর কাছে কি অপশন রয়েছে একটা, যে এই বেসটা কি করছে, এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এই বন্ডটাকে ফেললো, এই বন্ডটাকে বার করে, ঠিক আছে, দুটো ওর কাছে অপরচুনিটি, তাই তো এই কম্পাউন্ডটাকে। এবারও কোনটা করবে, এবার দেখো পিঙ্ক কালি দিয়ে করলে আমরা হফম্যান প্রোডাক্ট পাবো, তাহলে পিঙ্ক কালি দিয়ে আগে ট্রানজিশন স্টেটটা একটু আঁকি, তাহলে এই বন্ডটা ভাঙছে, বেসের সঙ্গে এই বন্ডটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ওকে। এই বন্ডটা তো ছিল, আর এই বন্ডটা ধরো তৈরি হচ্ছে, এই বন্ডটা ভেঙে যাবে, ব্রোমিনের সঙ্গে, এটা CH2 CH3 যেরকম আছে থাকবে। তাহলে এই যে ট্রানজিশন স্টেটটা আমি আঁকলাম, এখান থেকে আমরা কি প্রোডাক্ট পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে হফম্যান প্রোডাক্ট, এখান থেকে আমরা পাবো হফম্যান প্রোডাক্ট, ঠিক আছে। এই যে ট্রানজিশন স্টেটটা আমরা গ্রিন কালি দিয়ে যেটা করেছি, সেখান থেকে আমরা কি পাবো, আরেকটা ট্রানজিশন স্টেট পাবো, এবং দ্যাট উইল লিড আস টু সেট জেপ প্রোডাক্ট, ঠিক কি না, সেট জেপ প্রোডাক্ট আমাদের দেবে। এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, বেসের সঙ্গে এই বন্ডটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা ট্রানজিশন স্টেট, এবং যেখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো সেট জেপ প্রোডাক্ট, এখান থেকে আমরা কি পাবো, সেট জেপ প্রোডাক্ট, ঠিক আছে, এখান থেকে আমরা পাবো সেট জেপ প্রোডাক্ট, ক্লিয়ার। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যখন বেসটা খুব বেশি বড়, লার্জ ইন সাইজ, যেরকম এই অরেঞ্জ কালার দিয়ে আমি অলরেডি দেখিয়েছি যে এই বেসগুলো সাইজ খুব বড়, তার কারণ এখানে অ্যালকিল গ্রুপের সংখ্যা অনেক বেশি, তাহলে তখন কি হবে, তখন এই বড় বেসটা কি চাইবে, যে এই হাইড্রোজেনকে যদি অ্যাবস্ট্রাক্ট করতে চায়, এই বেসটা যদি ধরে নাও এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতে চাইছে, তাহলে ওকে দেখতে পাচ্ছে যে এর পাশে মিথাইল গ্রুপ রয়েছে, এখানেও আবার কার্বন রয়েছে, এই রয়েছে, এটা মহা ঝামেলার ব্যাপার। তার কারণ এই হাইড্রোজেনটা একটা 2 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা 2 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে একটা যুক্ত হাইড্রোজেন, ঠিক আছে, মানে মোর হিন্ডার্ড কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, তার মানে এটা হচ্ছে মোর হিন্ডার্ড হাইড্রোজেন, মোর হিন্ডার্ড, মোর হিন্ডার্ড, এই হাইড্রোজেনটা হচ্ছে মোর হিন্ডার্ড। কেন হিন্ডার্ড, কেন বলছি হিন্ডার্ড, মানে কি, মানে খুব যেন লুকিয়ে রয়েছে, তার কারণ বেস যদি এই হাইড্রোজেন, এই বিটা হাইড্রোজেনটাকে যদি অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে কি হবে, অনেক বাধা ফেস করবে, তার কারণ আশেপাশে এই মিথাইল গ্রুপটা রয়েছে, আবার এই কার্বন রয়েছে, এর সঙ্গে আবার মিথাইল গ্রুপ যুক্ত, ব্রোমিন যুক্ত, তাহলে অনেক ওকে বাধা ফেস করতে হবে, মানে আরামসে ওকে ক্যাপচার করতে পারবে না বেস, বড় সাইজের বেস, তার কারণ ওর নিজের দেহটাই বড়, তার মধ্যে এখানে আবার বড় বড় সাইজের কার্বন রয়েছে, মিথাইল গ্রুপ 2 রয়েছে, তো এদের সঙ্গে একটা রিপালশন হবে, মানে স্টেরিক হিন্ড্রেন্সের একটা ব্যাপার থাকবে। তো ওই কারণেই বলা হচ্ছে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, তাই এটাকে মোর হিন্ডার্ড বলা হচ্ছে। তাহলে বড় সাইজের বেস কি করবে, এই মোর হিন্ডার্ড হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে অসুবিধা ফেস করবে, নিতে পারবে না, ক্যাপচার করতে পারবে না, নিজের সাইজই বড়, তাহলে নিজে যখন এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করতে আসবে, তখন এদের সঙ্গে একটা স্টেরিক হিন্ড্রেন্স বা রিপালশন তৈরি হবে, বিকর্ষণ হবে,
ঠিক আছে? তো ওই কারণে কি হবে যে বড় সাইজের কোনো বেস, যত বেসের সাইজ বড় হচ্ছে তত বেস কি চাইবে যে ছোট কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে বাবা নিয়ে নিই, ক্যাপচার করে নিই, ওর সঙ্গে আমার কোনো কাউকে ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে হবে না। এবার বেস কি করছে যে বড় সাইজের বেস, এখন বিটা যদি লার্জ সাইজের হয়, তখন লার্জ সাইজের যদি বেস হয় তখন কি হচ্ছে যে এই বেসটা কি করছে, তখন এইটা দেখো 1 ডিগ্রি কার্বন, এই 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন, এটা হচ্ছে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড, লেস স্টেরিক্যালি হিন্ডার্ড, লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেন। তাহলে বড় সাইজের বেস কি করছে, বাবা ঠিক আছে, আমার অত ঝামেলা ঝঞ্ঝাটে দরকার নেই, আমি ছোট সাইজের একটা কার্বন অ্যাটমের থেকে তার হাইড্রোজেনটাকে নিয়ে নেব। ওই জন্য কি করছে যে বড় সাইজের বেস কি করছে, ছোট সাইজের মানে ছোট কার্বন মানে কম স্টেরিক্যালি হিন্ডার্ড কার্বনের হাইড্রোজেনকে বেছে নিচ্ছে। এই কার্বনের হাইড্রোজেনের নেওয়ার তুলনায়, যেহেতু এটা 2 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন, তাহলে বেস বড় সাইজের বেস মনে করছে আমার 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনটা নেওয়া ক্যাপচার করা অনেকটাই শ্রেয়, আমাকে ওরকম স্টেরিক হিন্ড্রেন্স ফেস করতে হবে না। তো ফলে বেস কি করছে, এই স্টেরিক্যালি লেস হিন্ডার্ড এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যত বেসের সাইজ বাড়াচ্ছি তত আমরা হফম্যান প্রোডাক্টটা পাচ্ছি, মানে লেস স্টেবল অ্যালকিনটাই আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে E2 এলিমিনেশন রিয়াকশনে ডেফিনেটলি সেট যে প্রোডাক্ট মানে মোর স্টেবল অ্যালকিনটাই সবসময় তৈরি হবে, বাট আমি যদি বড় সাইজের যদি কোনো বেস নিই, মানে এই যে টার্সিয়ারি বিউটক্সাইড যদি আয়ন থাকে বা আইসোপ্রোপক্সাইডের মতন যদি আয়ন থাকে যেইগুলো হচ্ছে বড় সাইজের বেস, তাহলে তখন কিন্তু আমার হফম্যান প্রোডাক্টটা মেজর হয়ে যাবে, মানে লেস স্টেবল অ্যালকিনটাই আমার কিন্তু মেজর প্রোডাক্ট হয়ে যাবে। তখন আমি এই রেশিও থেকে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি। দেখো ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা, আমি চ্যাটটা একটু ওপেন করছি। ক্লিয়ার? বিবেক সবসময় বিটা কার্বনকেই অ্যাবস্ট্রাক্ট, বিটা কার্বনের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, ঠিক আছে? দেখো বইয়ে যা লেখা রয়েছে না কিছু আঁকা রয়েছে না কিছু করা রয়েছে, কিচ্ছু নেই বইয়ে, শুধু এই সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিকই, বাট তুমি পড়ে কখনোই বুঝতে পারবে না যে কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি তোমার মানে কম্পিটিটিভ লেভেলের জন্য তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, দুটো হার্ট থেকে ক্লিয়ার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত এত আপ্যায়ন করতে হবে না। লাস্ট একটা প্রবলেম বল, ভালো করে আজকে দেখবে, ক্লাসটা হয়ে যাওয়ার পর ভালো করে দেখবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। লাস্ট একটা প্রবলেম আমি শুধু বলবো, 5 নম্বর প্রবলেম, এটাও আমি স্টার মার্ক দিচ্ছি। ঠিক আছে, এটাও আমি স্টার মার্ক দিচ্ছি। 5 নম্বর এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো CH3CH X CH2 CH3, ঠিক আছে? এটা এমন একটা প্রোডাক্ট, এখানে তুমি ডেফিনেটলি স্ট্রং বেস দিয়ে মানে স্ট্রং বেস দিয়ে হিট করছো, মানে E2 এলিমিনেশন রিয়াকশনই করছো, স্ট্রং বেস দিয়ে তুমি কি করছো, হিট করছো, ঠিক আছে, কোনো অসুবিধা। এবার তুমি কিভাবে দুখানা প্রোডাক্ট পাবে বলো, সেই প্রোডাক্টগুলো কি, সেট জেপ এবং হফম্যান প্রোডাক্ট পাবে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যখন এই লিভিং গ্রুপের ওপর ডিপেন্ড করেও, এই লিভিং গ্রুপের ওপর ডিপেন্ড করেও, ঠিক আছে, লিভিং গ্রুপের ওপর ডিপেন্ড করেও তোমার
কি হয়, যে প্রোডাক্ট কতটা হবে সেটা আমরা বলতে পারি। এবার এক্স ইকুয়াল টু যখন আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন যখন হবে, তখন এই সেট জেভ প্রোডাক্টটা এটা মেজর হবে, এটা মাইনর হবে। ঠিক আছে, যখন এই লিভিং গ্রুপটা যখন তোমার ফ্লুরিন হবে, NH3+ হবে, NR3+ হবে, মানে আর মানে এখানে অ্যালকিল গ্রুপ, নাইট্রোজেনের সঙ্গে ধরো 3খানা অ্যালকিল গ্রুপ যুক্ত রয়েছে। ঠিক আছে, মানে পজিটিভলি চার্জ এরকম কোনো নাইট্রোজেন অ্যাটম। ঠিক আছে, তারপর হচ্ছে NH2, এই ধরনের যখন কোনো গ্রুপ থাকবে, ঠিক আছে, তো তখন কি হবে, সেট জেপটা মাইনর হবে, এদের ক্ষেত্রে সেট জেপটা মাইনর হবে আর হফম্যানটা মেজর হবে। এইটুকু খেয়াল রাখো। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আর E1-এ আজকে যাব না, নেক্সট দিন যাব। E1টা ছোট, জাস্ট E1-এর ব্যাপারে অল্প বিস্তর বলে আমরা কোশ্চেন করে তারপর আমরা এগোতে। এবার আমরা চট জলদি একটা কি দুটো কোশ্চেন করবো, বেশি না, একটা কি দুটো, তারপর ডাউট দেখবো, তারপর ছুটি। এই হচ্ছে আমাদের সেশন। দেখো, একদম কম্প্যাক্ট ক্লাস, কোনো আলতু ফালতু জিনিস নয়, কিছু নয়, নির্ভেজাল কন্টেন্ট। ঠিক কি না? নির্ভেজাল কন্টেন্ট। এফটা নেবেন না কেন মানে এফটা তো নিলাম যখন IBr Cl, এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর, সেট জেপটাই মেজর হচ্ছে। যখন ফ্লুরিন যখন থাকবে লিভিং গ্রুপ হিসাবে, মানে হ্যালোজেনটা, মানে এক্স এর জায়গায় যখন ফ্লুরিন থাকবে, তখন কি হবে, তখন সেট জেপটা মাইনর, হফম্যানটা মেজর। সেট জেপ মানেই হচ্ছে মোর স্টেবল অ্যালকিন, আর হফম্যান মানেই হচ্ছে লেস স্টেবল অ্যালকিন। বাট কোনো কোনো ক্ষেত্রে সেট জেপের তুলনায় হফম্যান প্রোডাক্টটা মেজর হয়ে যাচ্ছে। এবার তার জন্যই এই স্টার্টটা বসিয়েছি, তার জন্যই এই দুটো জায়গায় এই স্টার্টটা বসিয়েছি, যে ব্যতিক্রমও কিছু রয়েছে। কখন ব্যতিক্রম হবে, যখন লিভিং গ্রুপ আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন বাদ দিয়ে অন্য কোনো লিভিং গ্রুপ মানে ফ্লুরিন যদি থাকে, তাহলে তখন হফম্যানটা মেজর হবে। বা এরকম ট্রাইঅ্যালকিল অ্যামোনিয়াম আয়ন মানে NR3+, এই ধরনের যদি লিভিং গ্রুপ থাকে, তখন হফম্যানটা মেজর। ঠিক আছে, আর বাল্কি বেস, আমরা যদি বড় সাইজের বেস যদি ইউজ করি, তাহলে এরা হচ্ছে বাল্কি বেস। এরা হচ্ছে বাল্কি বেসেস, মানে বড় সাইজের বেস, তখন হফম্যানটা বেশি হচ্ছে। আদারওয়াইজ কিন্তু অলওয়েজ সেট জেপটা হবে। মেহেদি বলছে স্যার চ্যাট অফ করে দেবেন সব ক্লাসে। তাহলে এবার বুঝলে কেন চ্যাটটা অফ করেছিলাম, না হলে তোমরা এইগুলো হাসফাস করতে, মন বসতো না। স্যার এটা কি, ওটা কেন লিখেছেন, এটা কেন লিখেছেন, আমারও মাথা গরম হয়ে যেত, আমারও মাথা দিয়ে ধোয়া উঠতো, ডাউটের পর ডাউটের বন্যা তোমরা বইয়ে দিতে। এই কারণে চ্যাটটা অফ করেছি, যাতে পুরো ফোকাসটা ক্লাসের মধ্যে থাকে। বিবেক, এখন তুমি যত উচ্ছে মুরগি নাচাও, কোনো অসুবিধা নেই, আগে বলো কনসেপ্টটা মাথায় নাচছে কিনা, সেটা মোর ইম্পর্টেন্ট। মুরগি তুমি না নাচালেও চলবে, এবার বলো কনসেপ্টটা মাথায় নাচছে কিনা। মাথায় ঢুকলো, নো ভাট বকা, একদম। আমাদের যদি বিন্দুমাত্র সিরিয়াসনেস থাকে না, আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারি, বাট সিরিয়াসনেসটা আনতে হবে। আমি বলছি না তার মানে একদম রোবটের মতন পড়াশোনা করবো না, দ্যাটস নট অ্যাট। আমরা সবাই হিউম্যান বিং, আমাদের সবার ইমোশন রয়েছে, হাসি ঠাট্টা মজা আনন্দ সমস্ত কিছু হবে। আমরা তাহলে তো কোনোদিন কিছু শেয়ারই করবো না, কারোর ব্যাপারে কিছু জানতেই পারবো না। কথাবার্তা তো হবে, বাট পড়ার সময় ফুল ফোকাসটা যেন থাকে। এবং চ্যাট ওটা অফ করা হচ্ছে অনলি ওয়ান ওয়ে আউট। ঠিক আছে, ওকে। এখন সবাই বলছে হ্যাঁ স্যার চ্যাটটা অফ করে ঠিক করেছে, তখন হয়তো তোমাদের মাথা গরম হয়ে গেছিল যে স্যার তো কোনোদিন ক্লাসে এরকম করে না, আজকে কেন স্যার চ্যাটটা অফ করে দিল। হ্যাঁ, এই কারণে, তার কারণ স্যার জানে কখন কি করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ক্লিয়ার, মাথায় ঢুকেছে। এবার চলো
চটপট কোশ্চেন করি, দুটো কোশ্চেন করবো, টাইম হাতে বেশি নেই, তারপর আবার তোমার ডাউটও দেখতে হবে, ঠিক আছে? তো ওই জন্য চটপট চলো আমরা কোশ্চেন করে নিই কিছু। দেখো এইটায় কি হবে, অ্যালকোহলিক কেওএইচ দিচ্ছি, এক্স এবং ওয়াই কি হবে, এক্স এবং ওয়াই কি হবে, এক্স এবং ওয়াই কি হবে, চলো ইওর টাইম স্টার্ট নাও। এক্স এবং ওয়াই কি হবে, ইওর টাইম স্টার্ট নাও, 45 সেকেন্ড দিচ্ছি, বেশিক্ষণ নয়, চলো। অর্পণ বলছে আজকের ক্লাসটা বেস্ট লাগলো, এখন বলছো তো বেস্ট লাগলো, দেখো তখন কিন্তু তোমার ওই মস্তিষ্ক অন্যরকম, স্যার কেন চ্যাটটা অফ করে দিল, ডাউট কি করে জিজ্ঞাসা করবো, স্যারের সঙ্গে কথা কি করে বলবো, হঠাৎ করে কিছু না বলতে, কিছু ঝামেলা ঝঞ্ঝাট না করতে স্যার চ্যাটটা অফ করে দিল, এই কারণেই করলো। তাকিউদ্দিন বলছিল স্যার আজ আপনাকে সিরিয়াস বোতো বলে মনে হচ্ছিল, না যখন সময় সিরিয়াস হওয়ার তখন সিরিয়াস, যখন ছ্যাবলামো করার ছ্যাবলামো করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমাদের সবার মনেই বিন্দুমাত্র ছ্যাবলামো রয়েছে, ঠিক আছে? তো সেই ব্যাপারে কোনো সমস্যা নেই, আমরা ছ্যাবলা হতেই পারি একটু, বাট হ্যাঁ এখন সিরিয়াস, এই টপিকটা প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক, এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে? ও আচ্ছা সরি, সরে যাচ্ছি, হ্যাঁ সরি 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 স্যার, এমনিওতেও চ্যাট অফ করে ক্লাস করাই বেটার, হ্যাঁ এবার থেকে তাই করবো, তোমরা যখন রাজি রয়েছো আমার কোনো অসুবিধা নেই, আমি চ্যাট অফ করেই ক্লাস করবো। আচ্ছা, অ্যালকোহলিক কেওএইচ মানে কি E2, এবার এর আয়োডিনের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে এই হাইড্রোজেনটা এলিমিনেট হয়ে যাবে, তার মানে ডবল বন্ড কোথায় পড়বে, এই দুজনের মাঝখানে পড়বে, এইটা হয়ে যাবে হচ্ছে আমার এক্স, এইটা হয়ে যাবে আমার এক্স, ঠিক কি না, এইটা হয়ে যাবে আমার এক্স, ঠিক? আচ্ছা, এরপর ব্রোমিন, ব্রোমিন দিলে কি হয় দেখো, অ্যালকিল হ্যালাইডের, অ্যালকিন থেকে কি করে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে হয় আমি শিখিয়েছিলাম, ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড, সমস্ত কিছু বলেছিলাম কিন্তু মনে করে দেখো, তাহলে ব্রোমিন দিয়ে দেওয়া রয়েছে, তাহলে কি হবে, এই ডবল বন্ডটা ভেঙে যাবে, এই ডবল বন্ডটা ভেঙে যাবে, নিয়ে এই কার্বনে একটা ব্রোমিন, এই কার্বনে একটা ব্রোমিন, দুটো জায়গায় দুখানা ব্রোমিন ঢুকে যাবে, দুটো জায়গায় দুটো ব্রোমিন ঢুকে যাবে, নাও, এই হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে কি হলো, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক কি না, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, মিললো কি মিললো না, 65% ঠিক আনসার দিয়েছে, দেখো বুঝলে তোমরাই কেল্লা পত করে দেবে বাকিটা। মিস্টার নোবডি, আকাশ কুমার, দেবপ্রিয়, সুমন, সৌমদীপ, পারভেজ, সায়নদীপ, সুস্মিতা, আতাউল্লাহ, কৌস্তব, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। আরেকটা কোশ্চেন করবো আমরা, আরেকটা কোশ্চেন, ঠিক আছে? চলো, এই কোশ্চেনটা বলছে ইথাইল আয়োডাইডের সঙ্গে অ্যালকোহলীয় কেওএইচ দেওয়া রয়েছে, তারপর ব্রোমিন দিয়ে বিক্রিয়া করানো হয়েছে, তারপর কেসিএন দেওয়া হয়েছে, তাহলে আলটিমেট প্রোডাক্ট সিটা কি হবে, চলো ইওর টাইম স্টার্টস নাও। ব্যাস, এটা করার পর আমরা কিছু ডাউট দেখবো, আর কোশ্চেন নয়, ডাউট দেখবো, নেক্সট দিন এসে আমরা শুরুতেই কোশ্চেন করে নেবো, ঠিক আছে? এবং তারপর আমরা E1 এলিমিনেশন রিয়াকশনে যাব, ওটা শেষ করব, ওটা রিলেটেড কিছু কোশ্চেন করে নেবো, তাহলেই শেষ, এলিমিনেশন রিয়াকশন শেষ, ঠিক আছে? আমি প্রত্যেককে বলছি, বোঝো, কম বোঝো, অল্প বোঝো, বেশি বোঝো, যাই বোঝো, তুমি আজকের এই লেকচারটা নোটসটা খুব ভালো করে পড়বে, দেখবে, আবার রিভাইজ করবে, আজকেই করবে সেটা, কালকে নয় যে ফেলে রেখে দিলাম, ঠিক আছে কালকে স্যারের ক্লাসের আগে একটু দেখে নিলেই হয়ে যাবে, আজকে রাতেই বসে করবে, ঠিক আছে? যত রাতই হোক আজকে, আজকে না ফোন না ঘেটে, ফেসবুক না করে, ইনস্টাগ্রাম না করে, এই কাজের কাজটা করবে, আজকেই আবার দেখবে, বা সেরকম হলে লেকচারটা যেখানে যেখানে তোমার মনে হচ্ছে একটু কম বুঝলাম, অল্প বুঝলাম, সেখানে আবার দেখার চেষ্টা করবে, ঠিক আছে? বা লিখে লিখে করবে সেরকম হলে, যদি অসুবিধা হয়, বাট আজকেই করবে, যা করার আজকেই করবে। টাইম ওভার। কে বলছে বি হবে, কে বলছে, ববি বলছে, ফাটিয়ে দিয়েছে তো ববি, হ্যাঁ? বিবেক না, কেজিএফ একদম ঠিক আছে, রাকেশ ভেরি গুড, ফাটিয়ে দিয়েছে। দেখো অ্যালকোহলীয় কেওএইচ দিলে কি হবে, অ্যালকোহলীয় কেওএইচ দিলে E2 এলিমিনেশন রিয়াকশন, তার মানে আবার কি তৈরি হবে, ইথিলিন তৈরি হবে এখান থেকে,
ইথিলিনে ব্রোমিন দিলে কি হবে? একই রিয়াকশন। ব্রোমিন দিলে কি হবে? CH2Br। এবার এখানে KCN দিলে কি হবে? দুখানা ব্রোমিনের জায়গায় দুখানা CN চলে আসবে, CH2 CN CH2 CN। হলো? কোথায় গেল? কোন অপশন? এই তো চোখের সামনে রয়েছে, তাও দেখতে পাচ্ছি না। তো এইটা হচ্ছে কারেক্ট আনসার, দেখো অপশন বি। হ্যাঁ, মাত্র 24%। ছ্যা 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 ছ্যা। কেসিএন দিলে কি হয়? কেসিএন দিলে এটা তো ব্রোমিন আগের রিয়াকশনটাই রিপিট টেলিকাস্ট হলো, আগের রিয়াকশনেই রিপিট টেলিকাস্ট। কেসিএন দিলে কি হবে? SN2 বিক্রিয়া হবে না? এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত, আর এইটা হচ্ছে CH2Br, এটাও 1 ডিগ্রি কার্বন। তাহলে দুটো ব্রোমিন, দুটো কার্বনের সঙ্গেই দুটো ব্রোমিন রয়েছে, তাহলে দু জায়গায় দুখানা সায়ানাইড ঢুকে যাবে। এইটুকু পারলেন, এটা তো SN2 রিয়াকশন। ছি 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 ছি, যাওয়ার আগে সব ডুবিয়ে দিয়ে চলে গেল। আবার বলে নাকি যে অপশন সি হবে। মাথা ফাটিয়ে দেবো সবকটা। দুখানা ব্রোমিন তাহলে। আচ্ছা, কখনো দেখেছো কোনো মাকে, ধরো কোনো মায়ের দুখানা সন্তান, কখনো দেখেছো যে কোনো একটা সন্তানকে বেশি ভালোবাসে, আরেকটা সন্তানকে কম ভালোবাসে? তোমার মনে হতে পারে, ধরো তুমি হচ্ছ ভাই বোন, তাহলে তোমার মা কিন্তু তোমাকে বেশি ভালোবাসবে বা তোমার বোনকে কম ভালোবাসবে, বা তোমরা ধরো দু ভাই, ধরো তোমাকে বেশি ভালোবাসে বা তোমার ভাইকে কম ভালোবাসে, এরকম কিন্তু নয়। তোমার এটা ভুল, মানে আন্ডারস্ট্যান্ডিং, তোমার এটা ভুল বোঝা, যে তোমার মনে হয় হয়তো তোমাকে মা বেশি ভালোবাসে কি কম ভালোবাসে, বা তোমার ভাইকে বেশি ভালোবাসে কি কম ভালোবাসে। না, অ্যাকচুয়ালি উনি দুজনকেই সমান ভালোবাসে। এই মাইন্ডসেট, এই ফালতু মাইন্ডসেট নিয়ে রেখেছো বলেই আজকে এই কোশ্চেনটা। তাহলে দুটো ব্রোমিনের মতন একই মাতৃসুলভ আচরণ হবে। একটা ব্রোমিন কি দোষ করলো রে ভাই, যে দুধ দুধ ছাঁচা করে একটা ব্রোমিনকে রেখে দেবো আর একটা ব্রোমিনকে ভাগিয়ে দেবো? কখনো এরকম দেখেছো যে তোমার মা তোমাকে বাড়িতে রেখে দিল, তোমার ভাইকে বাড়ি থেকে বার করে দিয়েছে? হ্যাঁ? এটা ভুলভাল কাজকর্ম কেন মাথায় আসে, চিন্তা ভাবনা, এই ভুলভাল চিন্তা ভাবনা থেকে আজকে এই 52% ভুল উত্তর দিয়েছে। বুঝতে পারছে? কেজিএফ, পারভেজ মোশাররফ, মানে কালামে হাড্ডি, আকাশ, পৌলমী, বিশ্বায়ন, নোনেম, দেবপ্রিয়, আতাউল্লাহ, রাকেশ, রূপম একদম সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে। আর মুরগির যা অবস্থা হবে গো, মুরগির ছাল চামড়া উঠে একাকার হয়ে যাবে। ঠিক আছে, মাথায় ঢুকলো? তাহলে ওই একটা ব্রোমিনকে তুমি হাঁটিয়ে দিলে আর আরেকটা ব্রোমিনকে রেখে দিচ্ছ, বাহ, মানে খুব উত্তম বিচার তো তোমাদের। একটা ব্রোমিন দোষ করলে আরেকটা ব্রোমিনকে রেখে দিয়েছে, একটা ব্রোমিনকে ভাগিয়ে দিয়েছে আরেকটা ব্রোমিনকে রেখে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। দুজনেকেই সমান ট্রিটমেন্ট দেবে, দুজনকেই ভাগিয়ে দাও। নো। আচ্ছা চলো, আজকে এতটাই রাখছি। আমি E2 E1 এলিমিনেশন রিয়াকশনটা নেক্সট দিন বলবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই রাখছি, আর কিছু নয়। ঠিক আছে, আরও এক দুটো কোশ্চেন আমি করাবো, বাট নেক্সট দিন করাবো। ঠিক আছে, তো এইগুলো থাকুক, এইগুলো এখন E1 এলিমিনেশন রিয়াকশনের কোশ্চেন, তো কাজই পারবে না এখন। তো এটা আমরা নেক্সট দিন কালকে পড়লেই E1 রিয়াকশনটা যখন পড়বো তখন বুঝতে পেরে যাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যাওয়ার আগে একটু আমি তোমাদের ইয়েটা দেখিয়ে দিই, কি বলে জানো, লিডার বোর্ড তো অবশ্যই দেখাবো, এবং তারপর ডাউটটা দেখবো। আতাউল্লাহ আজকে টপ করেছে, দেবপ্রিয় টপ করেছে, টপ 3-তে রয়েছে রোহিত, তাই মিস্টার নো বডি একটা ভুল হয়ে গেছে। সৌমদীপ, কেজিএফ, সুহানা, পারভেজ, সুস্মিতা, পৌলমী সবাই একটা করে ভুল করে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো কোনো কোশ্চেনে হয়ে গেছে, বাট এনিওয়ে তোমরা যদি ভালো করে এভাবে মন দাও, ভালো করে চ্যাট অফ করে আমরা যদি পড়ি, তাহলে সব ক্লিয়ার কাট বুঝতে পারবে। এবার হ্যাঁ, কিছু ডাউট দেখবো, কিছু ভালো ভালো ডাউট আমি নেব। ভেরি ইজি স্যার, কৌস্তব বলছে ভেরি ইজি, তাহলে ইজি ওটাই তো বলছি, মনটা দিয়েছো বলে ইজি। না হলে মুরগি নাচে ডালে দিন রাত করতে থাকলে মুরগির মতন তোমারও মাথায় কনসেপ্ট নাচতে থাকতো, বাউন্স খেতে থাকতো দেখতে। ঠিক আছে স্যার, হফম্যান প্রোডাক্টটা রিপিটেশন করবে একটু, আর রিপিট করা সম্ভব নয়, রিপিট করা সম্ভব নয় তোমার, তোমাকে দেখে নিতে হবে। স্যার বড় সাইজের বেসের ক্ষেত্রে হফম্যান প্রোডাক্টটা মেজর হবে, বাট স্টেবিলিটি বেশি তো সেট যে প্রোডাক্টেরই থাকবে। না না না, দেখো, হ্যাঁ স্টেবিলিটি বেশি সেট যে প্রোডাক্টের, বাট হফম্যান প্রোডাক্টটা মেজর, মানে তুমি বেশি পরিমাণে পাবে।
বুঝতে পারছো? মেজর মানে বেশি পরিমাণে পাওয়া। তোমার প্রোডাক্টটা তুমি যখন একটা রিয়াকশন করবে একটা প্রোডাক্ট পাওয়ার জন্য, তো তাহলে তুমি বেশি পরিমাণে কোন প্রোডাক্টটা পাবে? তখন যে প্রোডাক্টটা বেশি মানে মেজর প্রোডাক্ট বলছি মানে সেটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, আর যেটা মাইনর বলছি মানে সেটা কম পরিমাণে পাওয়া যাচ্ছে। এবং স্টেবিলিটি ডেফিনেটলি সেট যে প্রোডাক্টের বেশি, একদম ঠিক। এই যে মোর স্টেবল অ্যালকিন নো মিস্টার নো বডি এতক্ষণ ধরে লিখছি, আমি তো প্রত্যেকটা জায়গায় লিখে দিচ্ছি। মোর স্টেবল অ্যালকিন মানে বেশি স্টেবল অ্যালকিন মানেই হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট, মানে মোর স্টেবল প্রোডাক্ট মানেই আমরা সেট জেপ প্রোডাক্ট। আর লেস স্টেবল অ্যালকিন মানেই হচ্ছে হফম্যান প্রোডাক্ট। এই এভাবেই বুঝবে, ঠিক আছে? সেট জেপটা আবার বললাম, তুমি দেখে নিও। স্যার অপশন বি তে কেন রেজোনেন্স হচ্ছে না? ওই যে মাঝখানে CH2 গ্রুপটা যেটা রয়েছে সূর্য, মাঝখানে যে CH2 গ্রুপটা রয়েছে, এই গ্রুপটার জন্য তো এই ডবল বন্ডটা তো কনজুগেশনে যেতে পারছে না। বাট এখানে তো কোনো CH2 গ্রুপ মাঝখানে নেই যে রেজোনেন্স হবে, ঠিক আছে? ওই কারণে। ঠিক আছে, কোনটা 1 নম্বর বলছে আমি নিজেও জানি না। স্যার এখান থেকে কেমন কোশ্চেন আসে একটু বলে দিন না। এই তো কোশ্চেন তো দেখালাম, কিরকম কোশ্চেন আসছে আমি তো সাজিত, আমি তো তোমাকে বললাম আরো আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা স্যার, পোলে গ্লিচ আছে স্যার, এখনো একটাও পোল আসেনি। কৌস্তব তোমার দুর্ভাগা কপাল। স্যার মার্কনিকভ রুলও লাগছে না, মার্কনিকভ রুল লাগলেও আমরা মার্কনিকভ রুল দিয়ে আমরা দেখতে যাব না, কারণ তার কারণ মার্কনিকভ রুল দিয়ে হবে না ব্যাপারটা, ঠিক আছে স্নেহা? তো ওইটা এখানে ইউজ করতে যেও না, ঠিক আছে? হ্যাঁ, আলফা কার্বনের হাইব্রিড একদম ঠিক রেজওয়ানা, ঠিক জায়গায় ধরেছো। আলফা কার্বনের হাইব্রিডাইজেশন sp3 অলওয়েজ হতে হবেই হবে, ঠিক আছে? ভেরি গুড। স্যার ট্রানজিশন স্টেট কেন স্লো হয়? বা একটা প্রসেস যাচ্ছে, বন্ড তৈরি হচ্ছে, বন্ড ভাঙছে, তা ওটা তুমি সময় দেবে না? এ কি মানে জেরক্স মেশিন, জেরক্স বার করতে গেলেও তো তোমাকে 2 সেকেন্ড সময় দিতে হয়, আগে ছবিটা স্ক্যান করে তারপর জেরক্স বেরোয়। তাহলে তো একটা বন্ড তৈরি হচ্ছে ভাঙছে, তুমি সময় দেবে না? বারে বা আজব বিচার। তোমাদের বিচারধারা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাদের যদি সুপ্রিম কোর্টের জাস্টিস বানিয়ে দেওয়া হয়, তোমরা ভারতকে 2 দিনে বাংলাদেশ বানিয়ে দেবে। হ্যাঁ, এই ধরনের বিচার নিয়ে তোমরা কি বলবো? স্যার 1 2 এইগুলো কোনগুলো বুঝছেন? মানে 1 2 2 ডিগ্রি, আরে রাজ, তোমাকে 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন এইগুলো তোমার জিওসিতে শেখানো হয়, এবং এই চ্যাপ্টারের শুরুতেও আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি আমি অনেকবার বলেছি, কোনো না কোনো ক্লাসে ডেফিনেটলি বলেছি। তো তুমি ওটা দেখে নাও, এখন আর নতুন করে বলা সম্ভব হচ্ছে না। এই ক্লাসে তোমাকে আমি বলছি না যে 11-এ চলে গিয়ে দেখতে, আমি এই কোনো না কোনো ক্লাসে শেষের দিকে আমার যতদূর মনে পড়ছে যে কোনো ডাউটের কেউ জিজ্ঞাসা করেছিল, তোমার মতনই একজন কেউ ডাউট জিজ্ঞাসা করেছিল, আমি তার জন্য বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো সেটা তুমি দেখে নাও। স্যার 3 ডিগ্রিতে E2 রিয়াকশন ভালো দেখাবে, তাই এখানে ওয়ান 1 ডিগ্রিতে হলো কেন? আরে বাবা, রিয়াকশন তো হচ্ছে, এবার 1 ডিগ্রির থেকে 3 ডিগ্রি ভালো দেখাবে। বাট 1 ডিগ্রি করবে, স্লোলি করবে, আস্তে আস্তে করবে, তা তো অসুবিধা নেই, করুক না রিয়াকশন, আস্তে আস্তে করুক। বাট 3 ডিগ্রি খুব ভালো রিয়াকশন করবে, ব্যাপারটা হচ্ছে এটাই। রিয়া 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড E2 দেখাতে চায় না, কম দেখায়, বাট দেখায় না এরকম না। E2 এলিমিনেশন রিয়াকশন দেখায়, কম পরিমাণে দেখায়, বাট স্লোলি দেখায়, ঠিক আছে? বিটা হাইড্রোজেনের কার্বনের যদি না থাকে তাহলে এলিমিনেশন রিয়াকশনই হবে না। বিটা হাইড্রোজেনকে তো দরকার ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশনে। তো বিটা কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত না থাকে তাহলে রিয়াকশনও হবে না। এই যে যেভাবে বুঝলাম বিবেক, ব্রোমিন যে কার্বন অ্যাটমটার সঙ্গে যুক্ত বা লিভিং গ্রুপ যে কার্বন অ্যাটমটার সঙ্গে যুক্ত সেটাকে আলফা কার্বন, ওর পাশের কার্বনটাই হচ্ছে বিটা কার্বন, পরের কার্বনটাই বিটা কার্বন, যেভাবে দেখতে শেখালাম সেভাবেই, ঠিক আছে? আর আর আমার কোনো ডাউট সেই অর্থে চোখে পড়ছে না। যদি আহ, আরে বাবা, ওটা তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো সমরেশ, ওটাতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, কপাল আমার। কি দেখে, এটা কিভাবে ঘুরছে, কিভাবে দেখালাম? কোথায় গেল এই কোশ্চেনটা? এই কোশ্চেনটা তো, এটা কিভাবে দেখছো তুমি? 1 2 3 কিভাবে ঘুরছে? তোমার মনে হয় ঘড়ির কাঁটা এভাবে ঘোরে? তোমার মনে হয় ঘড়ির কাঁটা এভাবে ঘোরে? ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে? এভাবে ঘোরে ঘড়ির কাঁটা, আমি যেভাবে দেখাচ্ছি আঙ্গুল, এভাবে ঘোরে।
তোমার মনে হয় ঘড়ির কাঁটা এভাবে করে? তাহলে ক্লকওয়াইজ ঘুরলে আর হবে, তাই এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাই ওই জন্যই তো এস লিখেছি। তাহলে ভুলভাল করছো, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে সেটাও ভুলে গেছো। আচ্ছা যাই হোক, আর কোনো ডাউট আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কিন্তু এটা তো অ্যান্টি ক্লকওয়াইজই তো ঘুরছে, ওই জন্যই তো এস হচ্ছে। আর ফিশার প্রজেকশনে কনভার্সন করেও সেটা এসি আসছে, এটাই তো আমি বোঝাতে চাইছি, যেভাবেই করো। ঠিক আছে, চলো চলো চলো, আর আমি বলতে পারছি না, যার যা ডাউট আছে সেটা এসএমই ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আবার আমার ক্লাস আছে, অন্য একটা ক্লাস আছে। ঠিক আছে, টিল দেন সবাই ভালো থেকো, ভালো করে আজকে রিভাইজটা করে নিও, কিন্তু বারবার বলছি ভালো করে রিভিশনটা করে নিও, আজকে খুব ইম্পর্টেন্ট। নেক্সট দিন আমরা E1 এলিমিনেশন রিয়াকশনে যাব, আরো কোশ্চেন্স করব, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, চলো মুরগিকে নাচিয়ে যাও, আমিও চলি তাহলে। ঠিক আছে, মুরগি নাচতে থাকুক সারা দিন রাত, বিকাল সন্ধ্যে সকাল অবধি নাচুক। ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে অ্যাট সেম টাইম।